শুনতে শুনতে পাচ্ছ দাদা? হ্যালো, হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল। হ্যাঁ দাদা, সে বাট দাদা একটু তোমার কেটে কেটে সাউন্ডটা গেছে একটু কথা। কেটে কেটে আসছে। এখনো প্রবলেম হচ্ছে না? সাউন্ডটা কেটে কেটে হ্যাঁ, আসছিল কেটে তো। যাচ্ছে কথাটা। আচ্ছা, প্রবলেম হচ্ছে। এবার সেটা আমাদের নেটওয়ার্কের ফল্ট না তোমার, ওটা বুঝতে পারছি না। আচ্ছা, আমি আবার করাচ্ছি, যদি প্রবলেম হয় আমাকে। হ্যাঁ, আরেকবার করা, কোথাও কেটে কেটে যাচ্ছিল। এবার আমরা এখানটায় করব, মানে এর আগে পর্যন্ত তো আমাদের আগের ক্লাসে হয়ে গেছিল। এবার রেকারিং ডিজিট মনোপনিক কখন হয়? যেমন কোনো একটা দশমিকের পরে কোনো একটা সংখ্যা যখন বারবার রিপিট করে, তো বারবার রিপিট করার বদলে আমরা এটাকে এইভাবে লিখি যে 5-এর মাথায় একটা বিন্দু, এই বিন্দুটাকেই বলা হয় পৌনঃপুনিক বা রেকারিং। এবার যদি এই জিনিসটা 5, 6, 7, 7, 7 এইরকম ভাবে রিপিট করতে থাকে, তার মানে এটাকে আমরা লিখবো 0.567, 7 এর মাথায় একটা বিন্দু, মানে 7টা এখান থেকে পরপর চলতে থাকবে অসীম পর্যন্ত। যদি এইরকম হয় 0.565656, এখানে কে রিপিট করছে? 56টা রিপিট করছে। তো এটাকে আমরা লিখবো 0.56 এর মাথায় পৌনঃপুনিক। যখন দুজনের মাথায় পৌনঃপুনিক লিখবো তখন তার এরকম বিন্দু, আলাদা আলাদা ভাবে বিন্দু দিলেও হয় বা একটা দাগ দিয়ে দিলে সুবিধা বেশি। তাহলে পৌনঃপুনিক যখন দশমিকের পরে একটা সংখ্যা বারবার রিপিট করে, এই রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা পৌনঃপুনিক দিই। তো যখনই আমাকে এই রকম দেবে, এইটা মানে হচ্ছে 0 এর পরে 7টা চলতেই থাকবে, পরপর চলতেই থাকবে। যদি দেয় 0.79 এর মাথায় পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে এই যেটুকুর মাথায় পৌনঃপুনিকটা আছে সেইটা রিপিট করবে। তার মানে সরি, এখানে কে রিপিট করবে? 79টা রিপিট করে 797979 এইভাবে রিপিট করতে থাকবে। এবার পৌনঃপুনিক আমরা কিভাবে ভাঙবো? যদি আমার এরকম থাকতো 0.5, এটা মানে কত? 0.5, 5-এর দশমিক তুলে দিলাম, নিচে 10 হলো। কিন্তু যদি এটা দেয় 0.5 এর মাথায় পৌনঃপুনিক আছে বা একটা বিন্দু আছে, তখন এই দশমিকটা তুললে 10 হয় না, নিচে কত হয়? 9 হয়। যদি আমার 0.56 এর মাথায় পৌনঃপুনিক থাকতো, এই দশমিকটা তোলা মানে নিচে 100 হবে না, কত? 99 হবে। মানে যত জনের মাথায় পৌনঃপুনিক আছে ততটা 9 হবে। এবার যদি এরকম থাকতো 0.479, 79 এর উপরে পৌনঃপুনিক, তা আমি বললাম যাদের মাথায় পৌনঃপুনিক থাকে এই দশমিকটা তুললে যাদের মাথায় পৌনঃপুনিক আছে তাদের জন্য 9 হয়। তার মানে এখানে দুটোর পৌনঃপুনিক আছে, মানে দুটো 9 হবে। আর যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য একটা 0 হবে। বোঝা গেল? এবার এখানে উপরকার ক্যালকুলেশনটা আরেকটু আরেকটু আছে এর ভেতরে, সেটা আমি বলছি, যখন করাবো তখন বলছি। তার মানে এখানটায় আমি যেটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি পৌনঃপুনিককে আমরা রেশিওতে ভাঙি, তাহলে পৌনঃপুনিকের এই বিন্দুটা তুলে, মানে এই দশমিকটা তুলে দিলে নিচে 10 হয় না, কি হয়? যতগুলোর মাথায় বিন্দু আছে ততটা 9 হয়। আচ্ছা, এই জিনিসটাকে কি হতো? 0.479, এটা যদি পৌনঃপুনিক ভাঙি, একটা জিনিস হচ্ছে নিচে কি আসবে? যতজনের মাথায় পৌনঃপুনিক আছে ততটা 9 হবে, যতজনের মাথায় নেই ততটা 0 হবে, হলো। আর উপরে কত হবে? 479 মাইনাস যার মাথায় পৌনঃপুনিক নেই সে কত? 4। বোঝা গেল? যেমন এইখানটায় 0.578। আচ্ছা, এখানে প্রথম থেকে ভাব, যেমন এখানে 0.5 এর মাথায় পৌনঃপুনিক, পৌনঃপুনিক একটা বিন্দু হতে পারে, একটা দাগও হতে পারে। এটা মানে কত? 5/9। দশমিক তুললে এমনি 10 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা পৌনঃপুনিক তাই এখানে কত হবে? 9 হবে। 0.56 দুজনের মাথায় পৌনঃপুনিক আছে, মানে দুটো 9 হলো। এখানে তিনজনের মাথায় পৌনঃপুনিক আছে, তিনটে 9 হলো। কিন্তু এখানটায় কত চলে আসলো? 0.45, শুধু 5-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে নিচে কত হবে?
যার মাথায় পৌনঃপুনিক তার জন্য 9, যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য একটা শূন্য। আর উপরে হবে 45 মাইনাস যার মাথায় পৌনঃপুনিক নেই সে, 45 মাইনাস 4/90। 0.578 এর ভ্যালু কত হবে? 578 মাইনাস যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা, নিচে যতজনের মাথায় পৌনঃপুনিক আছে তাদের জন্য ততটা 9, আর যার মাথায় নেই তার জন্য একটা শূন্য। বোঝা গেল এই পর্যন্ত? হ্যালো, হ্যাঁ 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 বোঝা গেছে। আচ্ছা। তো এখানে এরকমই কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, যেমন এখানে বলে দিয়েছে 2.65 এর পৌনঃপুনিক, এটা মানে কি 2 প্লাস 0.65 এর পৌনঃপুনিক, তার মানে কত? 2 প্লাস এটা কত হবে? 65 মাইনাস যার মাথায় পৌনঃপুনিক নেই সে, বাই যতজনের মাথায় পৌনঃপুনিক আছে ততটা 9, আর যতজনের মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য একটা শূন্য। তো এটা হবে এখানকার অ্যান্সার। এবার যদি এটাকে আরেকটু ঘুরিয়ে দেয়, 2.65 এর মাথায় পৌনঃপুনিক দিল আর এর মাথায় পৌনঃপুনিক দিল, তো এইটার মানে হয় দশমিকের আগে যেটা মাথায় পৌনঃপুনিক আছে তার সেটা কি মাইনাস লিখতে হয়, মাইনাস এইটা প্লাস এইটাকে যেভাবে করি সেটা। 0.65 এর মাথায় পৌনঃপুনিক বা -2 প্লাস 65 মাইনাস 6/90 এইরকম। তো এখান থেকে কোশ্চেন জেনারেলি আসে না, কোশ্চেন আগে যেগুলো করলে সেখান থেকে মোটামুটি সব ধরনের কোশ্চেন আসে। এবার আমরা কিছু মানে সলভ করে দেখবো, যেমন এখানে যে উদাহরণ দিচ্ছে সেটাই আমি করে দেখাচ্ছি। এখান থেকে খুব কম পরীক্ষায় কোশ্চেন আসে, কিন্তু মাঝে মাঝে কয়েকটা কোশ্চেন দিয়ে দেয়, তো আগে থেকে করে রাখা ভালো যাতে পরে হয়ে যায়। যেমন 2.578 আছে, 8 এর মাথায় 7 8 এর মাথায় পৌনঃপুনিক, এটা মানে কত? 2 প্লাস 0.578 এর মাথায় পৌনঃপুনিক, মানে 2 প্লাস 578 মাইনাস কি হবে? যার মাথায় পৌনঃপুনিক নেই সে, বাই যতজনের মাথায় পৌনঃপুনিক আছে ততটা 9, আর যতজনের মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য একটা শূন্য। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। এটা করলে 2 প্লাস 573/990, তার মানে এটা 2 পূর্ণ 573/990 হবে উত্তর। এবার আমরা এটাকে করছি, এটা বেশ ভালো কোশ্চেন। এটা বলছে কিউব রুট অফ 0.037 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এটাকে আমরা লিখতে পারি 37 মাইনাস যার মাথায় পৌনঃপুনিক নেই, কার মাথায় নেই? জিরোর মাথায়, -0 লেখাও না লেখাও তাই, বাই যতজনের মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য। আচ্ছা, এখানে 3 জনের মাথায় পৌনঃপুনিক ছিল, সরি, তাহলে এখানে 37/3 জনের মাথায় পৌনঃপুনিক মানে 3টে 9। তোমরা যদি এটাকে কাটাকাটি করো, এটা কত কাটলে 27 হয়, তার মানে কিউব রুট অফ 1 এর 27। 27 এর কিউব রুট করলে কত হয়? দেখো এটা কিউব রুট আছে, তো 1 এর কিউব রুট করলে কত হয়? 1 হয়, আর 27 এর কিউব রুট করলে হয় 3, তার মানে 1 এর 3 এর মান কত? 0.3333 এরকম ভাবে চলতে থাকে, তার মানে এরপর 0.33 এর মাথায় কি পৌনঃপুনিক। বোঝা গেল এই অঙ্কটা? হ্যাঁ 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 বুঝেছি। বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। এবার আমরা একই ধরনের ক্যালকুলেশন, এগুলো তোমরা নিজেরাও করতে পারবে। দেখো পরীক্ষার হলে কিন্তু বারবার আমি যেমন ভাবে ভেঙে ভেঙে লিখছি এভাবে লেখার কিছু নেই। যখনই দেখলাম 0.11 এর মাথায় পৌনঃপুনিক মানে 11/99 প্লাস 22 এর মাথায় পৌনঃপুনিক মানে 22/99 ইন্টু 3 মানে 33/99 ইন্টু 3 মানে 1 এর 3 ইন্টু 3 মানে কত? 1। এটা হচ্ছে আমাদের উত্তর হবে। এবার অনেক সময় এই অঙ্কটা আমি আর করাবো না, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, একই জিনিস, শুধু পৌনঃপুনিক গুলো ভাঙবে আর বসাবে, দেখবে অঙ্ক হয়ে যাবে। তবে মানে আগে অ্যান্সার দেখে নিজেরা করে নিও না, আগে এখান থেকে করার চেষ্টা করো যে পৌনঃপুনিক কি জিনিসটা শিখলে, তো শেখার পরে করার চেষ্টা করো। এগুলো মানে কি 3 5 আর 2 এগুলো তো আলাদা ভাবে বেরিয়ে যাবে। 3.12 মাথায় পৌনঃপুনিক মানে কত? 3 প্লাস 12 মাথায় 3 প্লাস 0.12 মাথায় পৌনঃপুনিক, তারপরে 5 প্লাস 0.34 এর মাথায় পৌনঃপুনিক প্লাস 2 প্লাস 0.16 এর মাথায় পৌনঃপুনিক। তো
তাহলে 3 5 8 আর 2 10, এরা তো 10 দিয়ে দিল, প্লাস এইগুলো পৌনঃপুনিক কিভাবে ভাঙবো, 12 এই দশমিকটা তোলা মানে দুজনের মাথায় পৌনঃপুনিক আছে মানে দুটো নয়, প্লাস 34/2 প্লাস 16/2 তো এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা তোমরা করে নেবে, এটা সহজই, কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার অনেক সময় একটু বড় ক্যালকুলেশন দেয় যে পৌনঃপুনিকের যোগ করতে দেয়, যেমন এখানে একটা দিয়েছে 2.856 এর উপর পৌনঃপুনিক প্লাস 0.74 প্লাস 5.8576। এমনি যেমন ভাবে শিখলে, দাদা ওটা যেমন থ্রি এটা পয়েন্ট মানে, সেভেন ফোর আচ্ছা 3.74, ঠিক আছে। তো এমনি যেভাবে শিখলে এগুলোকে যদি ভেঙে দাও, 2.856 এর মাথায় 56 এর উপরে পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে 2 প্লাস 0.856 এর মাথায় পৌনঃপুনিক, এটা মানে 2 প্লাস 856 মাইনাস 8/990, এরকম ভাবে এরও মান বেরোবে, এরও বেরোবে, এইভাবে যদি যোগ বিয়োগ করো তাতেও অ্যান্সার বেরোবে। কিন্তু পরীক্ষা হলে অনেক লেন্দি হবে এই অঙ্কটা। তো যখন এই রকম তোমাদের যোগ করতে দিবে পৌনঃপুনিকের বা রেকারিং এর, তখন আমরা কিভাবে করব, আমরা প্রথমে বাঁ দিকের ডিজিট গুলো লিখে নেব, 2 3 আর 5, এরপরে পয়েন্ট ছিল পয়েন্ট দিয়ে দেবো। এরপরে দেখব যে পৌনঃপুনিক নেই এইরকম কতগুলো সংখ্যা আছে ম্যাক্সিমাম, এরকম এখানে একটা, এখানে একটাও নেই, আর এখানে 3টে সংখ্যা আছে যাদের মাথায় পৌনঃপুনিক নেই। তার মানে এখানে আমাদের প্রথমে যাদের মাথায় পৌনঃপুনিক নেই তাদের তাদের দেখছি ম্যাক্সিমাম সংখ্যা 3, তো তাদের প্রথমে ওই ম্যাক্সিমাম সংখ্যক যে ঘর আমাকে ছাড়তে হবে। 3খানা সংখ্যা ছিল, এই এই সংখ্যাগুলোর ভিতরে সব থেকে বেশি পৌনঃপুনিকের আগে খালি সংখ্যা আছে এইখানটায় 857, কতগুলো, 3খানা। তার মানে আমি যখন এখানে যোগ করব, একেও তো যোগ করতে হবে, তাহলে এই পৌনঃপুনিকের জায়গাটা এর জন্য রাখতে হবে, এই পৌনঃপুনিক ছাড়া এই আগের ডিজিট গুলোর জন্য এই জায়গাটা এখানে রাখতে হবে। তার মানে এটা আমি কি লিখলাম, 5.857। এবার তোমরা বলতে পারো যে এর ক্ষেত্রে আমি কি করব, এর ক্ষেত্রে তো আমি রাখলাম না। এবার দেখো এর ক্ষেত্রে বলছে 7 4টা রিপিট করে, তাহলে রিপিট করতে থাকবে। তারপরে এর ক্ষেত্রে 856 রিপিট করে, তাহলে এর ক্ষেত্রে পরে 5 6 রিপিট করতে থাকবে। আচ্ছা এইটা গেল, এই ঘরগুলো গেল কার জন্য, যে দশমিকের পরে যতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ঘর যাদের মাথায় পৌনঃপুনিক নেই। এখানে দেখলাম তিনখানা 3 ছিল, মানে 3খানা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই। এবার এরপরে হচ্ছে যতগুলো ঘরের মাথায় পৌনঃপুনিক আছে তাদের এলসিএম, এখানে দুটো, এখানে দুটো, এখানে একটার ঘরের মাথায় পৌনঃপুনিক ছিল, এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, তার মানে 2 2 একের এলসিএম কত, 2, তার মানে এখানে আমাকে দুটো ঘর ছাড়তে হবে। তারপরে কতবার নেব তার কোনো গ্যারান্টি নাই, ওই সেফ থাকার জন্য 4বার নিয়ে নাও। তাহলে 2.856 লিখলাম, এবার কি 56টাই রিপিট সেফ করবে, থাকার জন্য না কি বললে দাদা? সেফ থাকার জন্য মানে আমি বলছি পরে, মানে আচ্ছা ঠিক 4 আছে। ঘর নিলাম আমি, ঠিক আছে। এবার 3.747 যখন লিখলাম, এখানে কার মাথায় পৌনঃপুনিক ছিল, 7 4 এর মাথায়। তার মানে এই যে 7 4 লিখলাম, এরপরে আবার 7 4, এরপরে আবার 7 4, এরপরে আবার 7 4, এরকম ভাবে রিপিট করতে থাকবে। এখানে কার মাথায় পৌনঃপুনিক ছিল, 857 এর মাথায় ছিল না, 6 এর মাথায় ছিল, তার মানে 6 এর মাথায় পৌনঃপুনিক চলতে থাকবে। এবার আমি প্লেন যোগ করে দেবো, যোগ করলে কত হয়, 6 7 13, 6 19 এর 9, হাত থাকলো 1, 15 16 6, হাত থাকলো 1, 19 20 0, হাত থাকলো 2, 2 15 2 17 7, হাত থাকলো 1, 12 7 19 20 0, হাত থাকলো 2, 17 7, হাত থাকলো 1, 7 7 14, আর 6 20, 21 এর 1, হাত থাকলো 2, 14 2 16 6, হাত থাকলো 1, 8 8 16,
আর 7 23 আর 1 24 4 হাতে থাকলো 2, 2টা এদিকে নিয়ে আসলে 8 2 10 2 12, 12 পয়েন্ট অ্যান্সার মিললো না কোথাও? হ্যাঁ, যাই হোক অ্যান্সার মিলেছে। এবার আমি বোঝাচ্ছি যে কেন আমি এখানে 4 ঘর নিলাম বা কি নিলাম। দেখো এইখানটা যদি 4 ঘর না নিয়ে দেখো এইখান থেকে তুমি বুঝতে পারছো যে 70টা রিপিট হচ্ছে বারবার, তার মানে অ্যান্সার হবে 12.461, তারপরে 70-এর মাথায় পৌনপুনিক, মানে এটা রিপিট করছে। এবার এটা 69 কেন আসলো? কারণ এর পরের ঘরগুলো আমি নিইনি, এর পরের ঘরগুলো যদি নিতাম এটা 70 আসতো, যে লাস্টের ঘরটা 69 আসতো। এখানে 4টের জায়গায় যদি আমি 2টো নিতাম তাহলে এই 69টা এখানেই চলে আসতো, তাহলে আমরা যে 70টা রিপিট করছে এই জিনিসটাকে ঠিকঠাক ভাবে মানে দেখতে পারতাম না। বোঝা গেল? হ্যাঁ দাদা, বোঝা গেছে। কারোর কোনো অসুবিধা থাকলে এবার বল, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে দাদা পরীক্ষায় ওটা মানুষ আরেকবার আনা যাবে, যেটা 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 উড়ালো লাস্ট সেটা একবার আনা যাবে? হুম। হ্যাঁ, একটু দাও, একটু দাও, একটু একটু দেখি। আচ্ছা আমি আবার বোঝাচ্ছি। ওটাই বলছিলাম, এবার প্রথম এই থেকে জিন- বোঝা ওটা। এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, দেখ প্রথমে দেখ কাকে কাকে যোগ করতে হবে। 2.856 এর মাথায় পৌনপুনিক, 3.74 এর মাথায় পৌনপুনিক, 5.8576 এর মাথায় পৌনপুনিক। প্রথম আমি বাঁ দিকের সংখ্যাগুলোকে লিখে নেব, 2 3 5 এদের যোগ করব, তো দশমিক গুলোও দিয়ে দেব। এবার এর পরে প্রথম আমি ঘর ছাড়বো যাদের মাথায় পৌনপুনিক নাই তার জন্য, কারণ প্রথমে তো তারাই আসে। দেখ সবার ক্ষেত্রে প্রথমে যাদের মাথায় পৌনপুনিক নাই তারাই আসে। এখানে 857 এর মাথায় নাই, এখানে 8 এর মাথায় নাই, এখানে দুজনের মাথায় আছে। তো যেহেতু এদের মাথায় পৌনপুনিক নাই, এদেরকে তো আমাকে অ্যাকোমোডেট করতে হবে, তাই প্রথম আমার জায়গার ছাড়া হবে যাদের মাথায় পৌনপুনিক নেই তার জন্য। সেরকম ম্যাক্সিমাম কতগুলো আছে? 3খানা আছে, তার মানে 3খানা জায়গা আমি ছেড়ে দিলাম। তারপরে তারপরে হচ্ছে যতজনের মাথায় রেকারিং আছে বা পৌনপুনিক আছে তাদের এলসিএম, তাদের মানে তাদের সংখ্যার এলসিএম। এখানে দুজনের মাথায় এলসিএম আছে, এখানে দুজনের মাথায় আছে, এখানে একজনের মাথায় আছে, তার মানে কি এদের এলসিএম কত? 2 2 একের এলসিএম 2, তার মানে এখানে 2খানা ঘর ছাড়বো, তারপরে 4খানা ঘর নেব। এবার আমি যদি লিখি 2.856, এবার কে রিপিট করবে? 56 রিপিট করতে থাকবে। তারপরে 3.7474 এ প্রথম থেকে রিপিট করতে থাকবে, এর কোনো প্রবলেম নাই। তারপরে 5.857, তারপরে 6 রিপিট করতে থাকবে। এবার তুই যদি এগুলোকে যোগ করিস দেখবি ওই উত্তরটা, আগের উত্তরটা যেটা ছিল সেটা পেয়ে যাব। এবার এই ঘরটা বেশি না নিলে কি হয়, এই লাস্টে দেখালাম না যে একটা এখানে 70 আসছিল, দিয়ে লাস্টে 69 আসছে, এখানে 70 আসছিল, এখানে কিছু একটা আসছিল, কত 12.461, 12.461। তাহলে 12.461 এর পর আমি দেখছি না এই 70 রিপিট করছে, পরে 69 হচ্ছে, কারণ কি আমরা পরের ঘরটা নিইনি। এই যে এইখান থেকে একটা হাতে 1 থাকছে যেটা কি এখানটায় যোগ হচ্ছিল, তো পরের যেহেতু ঘরটা নিইনি তাই এখানে 69 সীমাবদ্ধ থেকেছে। পরের ঘর যদি নিতাম এটা 69 না 70 হতো। তাহলে আমি দেখতে পাচ্ছি 70 এর রিটার্ন মানে রিপিটেশনের প্যাটার্নটা ফলো করছে, তার মানে এখানে একটা রেকারিং হচ্ছে। তাহলে এর অ্যান্সার হবে 461, 70 এর মাথায় রেকারিং। বোঝা গেল এবার? হ্যাঁ, এবার ঠিক আছে। বাকি বন্ধুগণ বল। হ্যাঁ দাদা, এবার ক্লিয়ার হলো। একদম জলের মতো তো? হ্যাঁ দাদা, একদম জলের মতো। হ্যাঁ দাদা, একদম জলের মতো। তো জলের মতন করে এই অঙ্কটাকে কর দেখে নি। 2 পয়েন্ট কত আছে? দাও নিচে যাচ্ছি তাহলে দাদা, আমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ওকে। আচ্ছা ঠিক আছে।
কারোর হলো? ফোর পয়েন্ট নাইন ওয়ান টু টু এরকম আসছে। 991, হ্যাঁ 2 এর মাথায় ইয়ে হবে। দেখা যাক। বাহ, সাবাস। তার মানে দুইটা রিপিট করছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 4.91, 2 এর মাথায় পৌনপুনিক। ঠিক আছে, হ্যাঁ এটা কে করলো? সায়ন। হ্যাঁ হ্যাঁ দাদা। আর বাকি বুলটি, রাহুল, সৌরভ, দত্ত ম্যাডাম সব চুপ কেন? মৌমিতা, হ্যাঁ দাদা, দাদা 4.91 হলো 4.91 তার মানে আমার অ্যান্সার কত হবে? দুইটা রিপিট করছে। হ্যাঁ দাদা। ঠিক আছে, হ্যাঁ এবার আমরা দেখবি, আমি একটা আহ, এতে আসছি যে একটা কোশ্চেন দেয় যে নাম্বার অফ ফ্যাক্টর বের করা। দেখা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে বোঝা দাদা। যাচ্ছে। আচ্ছা, নাম্বার অফ ফ্যাক্টর পরীক্ষায় দিয়ে দেবে যে যে কোনো একটা সংখ্যা 500, এর নাম্বার অফ ফ্যাক্টর কত। তো নাম্বার অফ ফ্যাক্টর মানে কি? উৎপাদকের সংখ্যা বের করা। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি 8, 8-এর উৎপাদক কি হয়? এক তো হবে 1, 2, 4, 8, এতগুলো উৎপাদক হয় না? হ্যাঁ ঠিক আছে, তো এই উৎপাদকটা আমরা এইরকম ভাবে না ভেঙে কিভাবে করব? তা আমি বলছি এইটাকে যদি আমি লিখি 2 এর কিউব, ভুল লিখলাম না? তাহলে এই উৎপাদকের সংখ্যা কতগুলো? 4টে, মানে এই পাওয়ারের থেকে 1 বেশি, মানে 3 প্লাস 1, এতগুলো উৎপাদক হচ্ছে। তাই তো হলো, 4টে উৎপাদক হচ্ছিল। এই 3 প্লাস 1 কেন লিখলাম? কারণ এই যে 2 টু দি পাওয়ার, মানে এই দেখ এখানে উৎপাদকগুলো কি কি আছে, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা মানে 2 টু দি পাওয়ার 1, এটা মানে 2 টু দি পাওয়ার 2, আর এটা মানে 2 টু দি পাওয়ার 3। এইগুলো হচ্ছে এর উৎপাদক। বোঝা গেল? হ্যাঁ বল ভাই। বুঝেছি। হ্যাঁ বুঝেছি। দেখ, তাহলে আমি আবার বলছি, কোনো অসুবিধা নেই, তো বল। হ্যাঁ হ্যাঁ, না না, আমার আজকে নেট নেই দাদা। সে আমি জানতাম না তো, তুই মশার কামড়ে বাইরে দাঁড়িয়েছি আর খাতাও নেই। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কে মশার কি কামড়, ডেঙ্গু ফেঙ্গু হয় না? নাহলে পরে দেখে নিস। আরে ঘরে যা, পরে দেখে নিস। এই দেখ, বলছি যে 8 এর আমাকে বললো নাম্বার অফ ফ্যাক্টর বের করতে। তো নাম্বার অফ ফ্যাক্টর মানে সিম্পল কথা, উৎপাদক কতগুলো আছে। তো 8-এর উৎপাদক আমরা যদি দেখি, আমরা আমাদের জেনারেল নলেজ থেকে 1 একটা উৎপাদক, 2 একটা উৎপাদক, 3 এই 3 না 4 একটা উৎপাদক, 8 একটা উৎপাদক। উৎপাদক মানে যে সংখ্যাগুলোকে দিয়ে এই 8কে ভাগ করা যায়। এই 2, এই 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 4 মানে 2 টু দি পাওয়ার 2, আর 8 মানে 2 টু দি পাওয়ার 3। এইগুলো হচ্ছে উৎপাদক। তাহলে উৎপাদকের সংখ্যা আমরা কিভাবে পাবো? 8টাকে কারোর একটা পাওয়ারে কনভার্ট করি, যেমন 2 এর পাওয়ার কত? 3। যত পাওয়ার হলো, পাওয়ারের থেকে 1 বেশি হচ্ছে উৎপাদকের সংখ্যা হয়। এটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর। নাম্বার অফ দাদা ফ্যাক্টর, তাহলে নাম্বার অফ ফ্যাক্টর সবসময় কত হয়? পাওয়ারের থেকে 1 বেশি। 1 বেশি কেন হয়? দেখ, আমি যদি 3 নিই, এইটা ধরা হবে, এইটা ধরা হবে, এইটা ধরা হবে, কিন্তু এইটা ধরা হবে না। তাহলে এইটাকে ধরার জন্য আমাকে 3 প্লাস 1 লিখতে হবে। এবার যদি বলে নাম্বার অফ ফ্যাক্টরের যোগফল কত, তাহলে নাম্বার অফ ফ্যাক্টরের যোগফল কত? এইগুলোর যোগফল।
তার মানে আমরা কি লিখবো, 2^0 প্লাস 2^1 প্লাস 2^2 প্লাস 2^3। এটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরের যোগফল। আরো যখন আমরা কোশ্চেন করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবি। দেখ ধর বলো 240-এ কতগুলো ফ্যাক্টর আছে বের করতে। 240 আমরা প্রথমে ভাঙি, 2 দিয়ে 120, 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5। তার মানে এই 240 সমান লেখা যেতে পারে 2 এর মাথায় 1 2 3 4, মানে 2^4 ইন্টু 3^1 ইন্টু 3^5, এই 5^1, সরি 5^1। তাহলে 240 সমান এটা লেখা যায়। তাহলে 240-এর ভেতরে নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, এর ভিতরে যতগুলো নাম্বার অফ ফ্যাক্টর হবে। তাহলে 2^4 এর জন্য নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হবে, 4 প্লাস একটা। তারপরে 3^1 এর জন্য নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, 1 প্লাস 1টা, এক বেশি হয় বললাম তো। তারপরে 5^1 এর জন্য নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, 1 প্লাস একটা, এই যে এর পাওয়ার 1 ছিল তার থেকে এক বেশি। আর এদের ভিতরে কোন সাইন হবে, এখানে যে সাইন আছে গুণিতক, তার মানে গুণিতক সাইন হবে। তার মানে অ্যান্সার হলো 5 ইন্টু 2 ইন্টু 2, মানে 20খানা ফ্যাক্টর হবে। এর কতগুলো ফ্যাক্টর হবে, এর উৎপাদকের সংখ্যা হবে 20খানা। বোঝা গেল এটুকু? দাদা বলছিলাম সবসময় মানে 2 এর পাওয়ারে ভাঙবো তো নাকি? 2 এর কেন, এখানে 3 এর পাওয়ারে ভাগলাম না, গাধা রে। যারই পাওয়ারে ভাঙবো মৌলিক সংখ্যার পাওয়ারে ভাঙতে হয়, ঠিক ও আছে? আচ্ছা, আমি সেটাই জিজ্ঞেস করছিলাম। মৌলিক সংখ্যার পাওয়ারে ভাঙবো, ভেঙে নাম্বার অফ ফ্যাক্টর সবসময় হয় ওই পাওয়ার গুলোর সাথে 1 যোগ করব, দিয়ে তার ভিতরে যে সাইন ছিল, মানে গুণ সাইন ছিল তো গুণ সাইন হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দেখ বাকিটা বল। হ্যাঁ বুঝেছি। আরেকটা এবার এক্সাম্পল যদি দিলে বলে, ভালো হয় আরো। হ্যাঁ দেবো দেবো। আবার যদি বলে যে সাম অফ ফ্যাক্টর বের করতে, মানে ফ্যাক্টর গুলোর যোগফল। দেখ তাহলে 2^4 এর ভেতরে কতগুলো ফ্যাক্টর আছে, 4 যোগ 1 মানে 5খানা ফ্যাক্টর আছে। সেই 5খানা ফ্যাক্টরের যোগফল কি হবে, একদম 2 এর শুরু থেকে শুরু, মানে 0 থেকে শুরু, প্লাস 2^1 প্লাস 2^2 প্লাস 2^3 প্লাস 2^4। এইটুকু কোন সামগুলোর যোগফল, 2 এর জন্য। 3 এর জন্য কোন সামগুলো হবে, একদম শুরু থেকে শুরু করলে 3^0 প্লাস 3^1। 5 এর জন্য কত হবে, 5^0 প্লাস 5^1। এবার এদের ভিতরে কোন সাইন ছিল, গুণিতক, তার মানে এদেরও গুণ হয়ে যাবে। তাহলে সাম অফ ফ্যাক্টরটাও বোঝা গেল। দেখ বল, এবার অসুবিধা থাকলে বল, আমি আবার করাচ্ছি অন্য একটা এক্সাম্পল সাম অফ দিচ্ছি আবার। ফ্যাক্টরে কি আনসার ওটাই বেরোবে দাদা, মানে আনসার কি ওরকম লেন্দি বেরোবে নাকি ওটাকে সলিউশন করতে হবে আবার? দেখ আমি আর একবার বোঝাচ্ছি, ঠিক আছে। 240-কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি এইভাবে, তাহলে 240 সমান আমরা লিখতে পারি 2^4 ইন্টু 3^1 ইন্টু 5^1। আমাকে বললো এই 240-এর নাম্বার অফ ফ্যাক্টর কত। তাহলে 240-এর নাম্বার অফ ফ্যাক্টর এই 2 এর নাম্বার অফ ফ্যাক্টর গুণিত 3 এর নাম্বার অফ ফ্যাক্টর গুণিত 5 এর নাম্বার অফ ফ্যাক্টর। আমি কি বলেছি, হ্যাঁ যে একদমই যখন তাই। নাম্বার অফ ফ্যাক্টর বের করতে বলবে মৌলিক সংখ্যার যে পাওয়ার থাকে তার থেকে 1 বেশি হয় নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে এখানে নাম্বার অফ ফ্যাক্টর হবে 5, এখানে হবে 2, এখানে হবে 2, মানে 20খানা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর। একটা অঙ্ক হয়ে গেল, নাম্বার অফ ফ্যাক্টর 20খানা। এবার হ্যাঁ যদি দাদা। বলে সাম অফ ফ্যাক্টর, তার মানে আমাকে এই 2 এর যে ফ্যাক্টর গুলো আছে তাদের সাম, 3 এর যে ফ্যাক্টর গুলো আছে তাদের সাম, আর 5 এর যে ফ্যাক্টর গুলো আছে 5 এর তাদের ফ্যাক্টরটা সাম বের করতে হবে। তাদের সব। ঠিক আছে। এবার আমি যখন প্রথম এক্সাম্পলটা করিয়েছিলাম, যেমন 8 এর ফ্যাক্টর কে কে ছিল, 1 1 2 2 4 8, 4 আর 8। মানে এটা মানে কত, 2^0 2^1 2^2 2^3। তাহলে যদি বলে হ্যাঁ 8-এর সামের এই ফ্যাক্টর গুলো সাম বের করতে, তার মানে এদের এদের সাম বের করা। হ্যাঁ তাহলে আর এর নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে বের করছিলাম, 2 এর কিউব, তাহলে 3 এর থেকে এক বেশি, মানে 4খানা সাম এই আছে, ফ্যাক্টর আছে। হ্যাঁ দাদা। তাহলে আমি এই সাম অফ ফ্যাক্টরটা এইখান থেকে কিভাবে ভাবতে পারি, যে 2 এর মাথায় 3 আছে, তো 2 হ্যাঁ এর 0 থেকে 3 পর্যন্ত বসাবো, মাঝে সাম অফ ফ্যাক্টর যেহেতু যোগ করতে করতে যাব। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ওকে ওকে তাহলে ওকে। এই 2^4 এর জন্য যে ফ্যাক্টর এগুলো হবে, ফ্যাক্টর গুলো হবে, তাদের যোগফল কত,
2 to the power 0 plus 2 to the power 1 plus 2 to the power 2 plus 2 to the power 3 plus 2 to the power 4। এবার যেহেতু গুণচিহ্ন আছে গুণ করতে হবে। তারপরে 3 to the power 1 এর জন্য 0 যে ফ্যাক্টর গুলো হবে সেগুলো হচ্ছে 3 to the power 0 plus 3 to the power 1 গুণিত 5 to the power 1 এর জন্য হবে 5 to the power 0 plus 5 to the power 1। এটা মানে কত? 2 to the power 0 মানে কত? 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16 গুণিত এটা হচ্ছে 3 to the power 0 মানে 1, 3 to the power 1 মানে 3, মানে এটা হচ্ছে 4, তারপর এটা 6। তো এখানে যোগ করে গুণ করে দিলে উত্তর হয়ে গেল। আর যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় এবার বল। না দাদা ক্লিয়ার হয়ে গেছে। বাকি বাচ্চারা হ্যাঁ দাদা ঠিক আছে। 51টা। আমি তোদের নেদে করছি, কেউ আমার থেকে বড় নেই তো? থাকলেই বা দাদা কি হয়েছে, তুমি তো শেখাচ্ছ, এখানে তুমিই সব থেকে বড়। আরে না 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 না, উইথ ডিউ রেসপেক্ট সবাইকে নেদে করছি। আচ্ছা, 51টা স্টুডেন্টরা একটু তখন দেখি তো ছোটই সবাই। হয়। আরে না, সেরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, এখানে বড় কি থাকলে করবো বলো? তাকে না হচ্ছে কি নেওয়া দাওয়া করে নিলাম। সাম অফ ফ্যাক্টর নাকি নাম্বার অফ ফ্যাক্টর কি বার করবো? দুটোই বের কর। দুটোই? আচ্ছা। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, একটু ভালোভাবে শিখে নে। যদি অসুবিধা হয় আমাকে বল, আমি বোঝাবো। হইলো ভাই লোক? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দাদা, নাম্বার অফ ফ্যাক্টর বেরিয়েছে। স্যার বললে মুখে লাথি মারবো। সেরা। সেটা না? হ্যাঁ, নাম্বার অফ ফ্যাক্টরটা 18 বেরিয়েছে, সেরা দিলে। সামটা এই 868। ভাই রাগ করলি না তো? না না। না না, রাগের কি আছে? হ্যাঁ, হ্যাঁ, এবার বল অ্যান্সারটা কি হলো? নাম্বার অফ নাহলে আবার ফ্যাক্টরটা সত্যি করে 18 মারবো। আর বাহ, সাম অফ সাবাস। ফ্যাক্টরটা তারপরে 868। 868। দারুণ। আমারও তাই এসছে। বাকিরা? সেম সেম। আচ্ছা, Same এবার এসছে। গেল আমাদের, দেখ এগুলো গেল যে শুধু নাম্বার অফ ফ্যাক্টর বা যদি সাম অফ ফ্যাক্টর বলে এইভাবে বের করব, ঠিক আছে। এবার এখানে আর দুটো কোশ্চেন এক্সট্রা করে, মানে আর একটু ঘুরিয়ে দেয়, বলে যে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর আর নাম্বার অফ অড ফ্যাক্টর, ঠিক আছে। তো আমি এই উদাহরণটা ধরে নিলাম যে এইটা ধর, এটা মানে তো, এটা মানে কত? 4 3 12 আর 25, 12 25 300। 300 দেওয়া আছে, 300তে বললো যে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বের করতে। তাহলে আমরা 300কে প্রথমে ভেঙে নিলাম, যে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2, এটা হলো মৌলিক সংখ্যার পাওয়ারে প্রকাশ করলাম। এবার নাম্বার অফ ইভেন ফ্যাক্টর মানে হচ্ছে যে ইভেন সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা 1 করে বাড়াবো না। দেখ এখানে লেখা আছে इवन नंबर की पावर में 1 ऐड नहीं करेंगे, ঠিক আছে। কেন হয় আমি জানি না, এটুকু মুখস্থ কর। আগে কিভাবে নাম্বার অফ ফ্যাক্টর হয় আমি বলে দিলাম, ঠিক আছে। এবার যখন বলবে যে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বের করতে, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর যখন বের করতে বলবে, তখন এই যে মৌলিক সংখ্যার গুণফলে যে আমরা প্রকাশ করলাম, এখানে যে ইভেন নাম্বার থাকবে, আমরা তো সবার মাথায় 1 যোগ করে করে লিখছিলাম, এখানে কি 1 যোগ করে করে লিখছিলাম, শুধু ইভেন নাম্বারটার ক্ষেত্রে 1 যোগ করব না। এখানটায় কত লিখবো? 2 টু দি পাওয়ার 2 এর জন্য 2 এর জন্য 2, এই 3 এর মাথায় 1 আছে মানে এখানে 2, আর 5 এর মাথায় 2 আছে মানে 1 যোগ করে 3। তোমার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হলো
এই তিনটে গুণফল 12, ঠিক আছে। আর যখন বলবে সাম অফ ফ্যাক্টর বের করতে, দেখ এর মাথায় ইভেন্টার মাথায় আমরা এক যোগ করলাম না। এই একটা কার জন্য যোগ করলাম না, যে 2 টু দি পাওয়ার 0 যেটা ধরছিলাম না, এই 2 টু দি পাওয়ার 0টাকে আমরা আর নিচ্ছি না, কারণ এটা 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1 দিত। এই 1টা তো অড ফ্যাক্টর, কিন্তু আমরা শুধু ইভেন ফ্যাক্টর চাইছিলাম, মানে মনে রাখার জন্য বলছি, এক্সাক্ট কারণ এটাই কিনা আমি জানি না। তো এই 2 টু দি পাওয়ার 0কে আমরা বাদ দিচ্ছিলাম, সেই জন্য এইখানটায় এই যে অড মানে ইভেনের মাথায় যে পাওয়ার ছিল সেখানে আর এক যোগ করিনি, কারণ এইটাকে আমরা ধরিনি। তো যখন নাম্বার অফ ফ্যাক্টর বের করলাম, যদি নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বলে, অড অড ফ্যাক্টর গুলোর মাথায় যেমন আছে তার সাথে এক এক যোগ করে লিখছিলাম, কিন্তু ইভেনের মাথায় যেটা আছে তার সাথে এক যোগ করব না, কারণ এর টু দি পাওয়ার 0টা আমরা এখানটায় নেব না। তো যদি 2 টু দি পাওয়ার 0টা না নিই, তাহলে যখন সাম অফ ফ্যাক্টর বের করব সেখানে আমরা 2 টু দি পাওয়ার 0টা আর লিখিনি। এদের ক্ষেত্রে কিন্তু লিখবো, কিন্তু ইভেন নাম্বারটার ক্ষেত্রে লিখবো না। বল, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বোঝা গেল? হ্যাঁ দাদা, বোঝা গেছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ আর নাম্বার অফ অড ফ্যাক্টর যখন বের করতে বলবে, কিচ্ছু না, ইভেন সংখ্যাগুলোকে ধরবোই না, মানে একে ধরবো না, হিসাবের ভিতরেই নেই। বোঝা গেল? দাদা এটা আরেক নাম্বার অফ অড আর ইভেন তো হ্যাঁ, অর্ডার ইভেন্ট আরেকবার বুঝিয়ে দাও। নাম্বার অফ ফ্যাক্টর, দেখ এইটা একটা দাদা সংখ্যা, ইভেন আমি বলছি, তা 300 ধর তোকে দেওয়া আছে, বললো 300 নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বের করতে। তো 300কে তোরা যদি এরকম করে ভাঙিস, 150, 75, 5 দিয়ে 15, 3 দিয়ে 5, এটা মানে কত লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2, যেটা এখানটায় লেখা আছে। এবার নাম্বার অফ ইভেন ফ্যাক্টর যখন বের করতে বলবে, এই ফ্যাক্টর গুলো যে আছে 2, 3, 5, এদের মধ্যে ইভেন সংখ্যাকে 2। তো যদি বলে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বের করতে, এই ইভেন সংখ্যাটার মাথায় যে আছে তার সাথে এক যোগ করব না। এখানে লেখা আছে इवन नंबर की पावर में ऐड नहीं, 1 ऐड नहीं करेंगे। যদি নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বের করতে বলে, এই যে ফ্যাক্টর গুলো ছিল 2, 3, 5, এদের মধ্যে যে যে ইভেন নাম্বার ছিল, এখানে একটা ইভেন নাম্বার ছিল 2, 2 এর মাথায় যে পাওয়ার, যার সাথে আমার ন্যাচারাল নিয়মে এক অ্যাড হওয়ার কথা, সেই এক অ্যাড হবে না। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, এর মাথায় 2 ছিল, এখানে এক অ্যাড হবে না, মানে 2 গুণিত 3 এর মাথায় 1 ছিল, মানে এখানে 1 অ্যাড হবে, ইনটু 5 এর মাথায় 2 ছিল, মানে এখানে 1 অ্যাড হবে। এটা আমাদের অ্যান্সার হবে। 12 খানা ফ্যাক্টর আছে এখানটায়। আর এক যে অ্যাড করলাম না, কেন করলাম না, এই যে 2 টু দি পাওয়ার 2, 2 এখানে এর ফ্যাক্টর গুলো কি কি ছিল, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এই ফ্যাক্টর গুলো ছিল। এক অ্যাড করলাম না, কারণ আমরা এইটাকে নিলাম না। তো যখন আমরা সাম অফ ফ্যাক্টর বের করব, তখন এই সংখ্যাটাকেও আমরা মাইনাস করে লিখবো। দেখ 2 এর পাওয়ার 2 ছিল, মানে এর জন্য আমার জেনারেলি যদি নাম্বার অফ ফ্যাক্টর বলতো 3 খানা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বলেছে, তাই ইভেন যা সব সংখ্যাগুলো ছিল, মানে নিচের সংখ্যাগুলো যেখানে ইভেন ছিল, এটা ইভেন ছিল, এটা অড ছিল, এটা অড ছিল, তো যে ইভেন সংখ্যা ছিল তার পাওয়ারে এক অ্যাড হলো না। তো একইভাবে যখন আমরা সাম অফ ফ্যাক্টর বের করব, তখন এই 2 এর জন্য যখন এই একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, এখানে 2 টু দি পাওয়ার 0টা লিখবো না, 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করব, কিন্তু বাকিগুলো যেমন ছিল সেই রকমই করব। 5 টু দি পাওয়ার 2 এর জন্য কত, 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1 প্লাস 5 টু দি পাওয়ার 2। আর যখন নাম্বার অফ অড ফ্যাক্টর বলবে, তখন এই ইভেন সংখ্যাগুলোকে হিসাবের মধ্যেই ধরবো না। মানে 300 মানে আমরা এইটুকু নিয়ে ক্যালকুলেশন করব। নাম্বার অফ অড ফ্যাক্টর বলছে, আমরা শুধুমাত্র অড গুলোকে ধরবো। নিয়ম একই, এর জন্য কতগুলো ফ্যাক্টর হবে, 1 প্লাস 1 দুটো, এর জন্য 2 প্লাস 1 তিনটে, মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর 2 ইন্টু 3, মানে 6 খানা। আর যদি বলে সাম অফ ফ্যাক্টর, 3 টু দি পাওয়ার 1 এর জন্য সাম অফ ফ্যাক্টর কত হবে, 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, গুণিত 5 টু দি পাওয়ার 2 এর জন্য হবে 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই দুটোর গুণ করে দেবো, উত্তর হয়ে যাবে। বল, না বুঝতে পারলে এবার বল। হ্যাঁ বুঝেছি। দাদা ওই Anyone? সাম অফ অড ফ্যাক্টরটা একটু বলে দাও।
সাম অফ ফ্যাক্টর দেখ, এইটা যদি বলে সাম অফ অড ফ্যাক্টর বের করতে, তো শুধু আমি অড সংখ্যাগুলোকে নেব, এই 5 আর 3 কে নেব, একে নেবই না। তুই তাহলে এইটুকু তোর যা যা নিয়ম জানিস তাই কর। নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, 2 ইন্টু 3 মানে 6খানা। আর সাম অফ ফ্যাক্টর কত হবে, 3 টু দি পাওয়ার 1 এর জন্য কত হবে, 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2 এর জন্য হবে 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1 প্লাস 5 টু দি পাওয়ার 2। বল ক্লিয়ার? ক্লিয়ার? বাকিরা হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ দাদা এই দেখ কর, এর নাম্বার অফ অড ফ্যাক্টর বের কর। হয়ে গেছে, বলবো? বাহ, তুই তো একদম ফাস্ট, বন্দে ভারত এক্সপ্রেস। না না, লোকাল, বর্ধমান লোকাল। এ সহজ, এটা পারবি। বল, এমনি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। বাকিরা সব সাইলেন্ট হয়ে গেল কেন? বন্দে ভারত যাচ্ছে বলে আছি। মালগাড়িরা সাইড দিচ্ছে নাকি? না না না, সবাই করুক, হ্যাঁ সবাই দাদা, করুক। লুপ লাইনে দাঁড়িয়েছি দাদা। তারপরে আরো কিছু দাদা, উদাহরণ আছে, 6 আর একটু 8 দেখে তো। নিবি। হ্যাঁ, ও, আমি আর করাচ্ছি না, ও। সহজ একবার। মানে দেখ, ব্যাপারগুলো এগুলো কঠিন কিছুই না। হ্যাঁ, মানে তোকে জিনিসটা জানতে হবে, জানলে করতে পারবি, নাহলে করতে পারবি না। এইখানে হচ্ছে মেন প্রবলেম। সেই জন্য আমি বলছি যে বারবার রিভিশন দিতে হবে। আচ্ছা আমাকে বলতো, আহ, আগের দিনের ক্লাস কে কে করেছিস? রেডি? হ্যাঁ দাদা করেছি। একে একে বল। দাঁড়া, ওঙ্কার করেছিস? আমার হয়নি দাদা। বাহ, মেডেল হ্যাঁ পাবা। করেছি দাদা, করেছি। সায়ন? বলুন না না, শেষে একটু শেষে কি? আমার ওই 20 মিনিটের মতো বাকি ছিল আগের লাস্টে। দিন আগের দিন আমি করেছিলাম, কিন্তু আমার খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বলে আমার আর করা হয়নি পুরোটা। কিন্তু রেকর্ডিং দেখে করে নে। হ্যাঁ হ্যাঁ, করে নেবো ওটা। করে নেব বললে হবে না, তুই তো তাহলে পিছিয়েই পড়বি। যেদিনকার পড়া সেদিন করতে হবে। এই 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও দেখতে এত সময় লাগে নাকি? কর। দেখ, মানে তোরা যদি জমিয়ে ফেলিস না, আমি তোদের বারবার বলছি, পা ধরে বলছি, যদি জমাতে লাগিস জমতে থাকবে। তো কর, এখন থেকে কর ভালোভাবে, না যদি দাদা, জমাস না, রেগুলারই ক্লাস অ্যাটলিস্ট করে জমাস নি, না। আগের দিনটা হয়নি। আচ্ছা, রাহুলের হয়েছে? রাহুলের নেটওয়ার্কের প্রবলেম, শোনা গেল না। মৌমিতা বলল, আর দত্ত? ওই ডি দত্ত হয়েছে? হ্যাঁ স্যার, কালকের ক্লাসটা করেছিলাম, আবার ওটার স্যার, মানে দেখো পরে আর দেখিনি। দেখানো। ওহো, পরে। দাদা প্র্যাকটিস হয়নি কালকে, মানে কালকেরটা শুধু দেখাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেছিস তো, তাহলে আমার ভাগ্য ভালো, কপাল ভালো। সৌমিক? কালকেরটা বাকি আছে। বাহ, রাষ্ট্রপতি পুরস্কার। বুলটি? বাইরে দাঁড়িয়েছি, পাশের বাড়ি ওয়াইফাই নিচ্ছি আমি। আমার নেট নেই, আর বাইরে অন্ধকারে দাঁড়িয়ে তাই করতে পারিনি। মানে আগের দিনকার ক্লাসটা করেছিলি তো? হয়নি দাদা, না। বলছি যে তোর অসুবিধা হলে তুই বাড়ি চলে যা না, কাল পরে রেকর্ডিং ভিডিও দেখে নিবি, রেকর্ডেড ভিডিও। তো ঠিক আছে, হ্যাঁ আমি করাচ্ছি। দেখ, আমার মানে জিজ্ঞাসা করার একটাই উদ্দেশ্য, ফেলে রাখিস না, ফেলে রাখলে না জমতে থাকবে, জমতে থাকলে হবে না। আচ্ছা, পরের দিন দাদা, অ্যারিথমেটিক একটা কথা ক্লাসের আগে। জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, 2 আগের দিন তো 4 আমি 5টা পুরোটা সলভ করতে করে পারিনি, দাও। নেটওয়ার্ক হ্যাঁ, ইউজের জন্য, মানে প্রবলেমের জন্য। তো টাইম নিয়ে কি কোনো সলিউশন হয়েছে, নাকি আবার ঝামেলা হচ্ছে সবার মধ্যে? ওই 9টা 15 মোটামুটি ঠিক হয়েছে আপাতত। হকি হ্যাঁ, স্টিক রেডি আছে। জোট সরকার চালানো হচ্ছে। তা দেখা যাবে, যেদিন ক্যাবিনেট ভেঙে যাবে তারপরে দেখা আচ্ছা, যাবে। ঠিক। জোট সরকার আমরা জিতেছি তো দাদা। কোথায় তোমার সারাউন্ডার পাবলিক কই?
কোথায়? ঠিক আছে, আমি সবাই আছে। আমি শোন, আছি 9:30 আচ্ছা, পাবলিকে, কিন্তু আমি হয়তো ঝামেলায় যেতে চাই না, ওই জন্য আমি সাইলেন্ট আছি। যেটা হবে দেখা যাবে। ঠিক আছে, সবার সুবিধা মতন দেখে একটু সবাই মিলে এদিক ওদিক করে নিতে হবে। দেখ, আমি যেটা বলছি সেটা হচ্ছে, পরের অ্যারিথমেটিক ক্লাসের আগে কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। পার্সেন্টেজ পার্সেন্টেজ আর হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন আমি করিয়ে দিয়েছি। এটা জানে একবার অন্তত রিভিশন দিয়ে আসিস পরীক্ষায়। দেখ, তোরা বুঝতে পারছিস না এই জিনিসটাকে, তোরা যত ভালোভাবে রিভিশন দিয়ে দিয়ে রেডি করবি, তোদের পরে তত সময় নষ্ট কম হবে, আর তত ফাস্ট আমাদের ক্লাস এগোবে। বোঝা গেল? এটাকে করতে দাদা হবে। হ্যাঁ দাদা। আসলে হয়ে যেত, আমার একটু শরীরটা খারাপ বলে না, যত মানে সবার থেকে পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন আগের দিন আস্তে আস্তে ঠিক করে নে। ইয়েকেও বললাম, অনিরুদ্ধ দাকেও বললাম, আসলে আমি বিগত 1 মাস ধরে পা ভেঙে পড়ে আছি। এটা আমি বারবার বলছি বলে হয়তো সবাই ভাববে অনেক কিছু যে কি হয়েছে। তো এখনো এবার ঠিক ওইটাই হয়নি? বুঝতে পারছো তো অলরেডি। না, ফুল প্লাস্টার, আমার 35 ডেজ এর রেস্ট দিয়েছে। এবার বুঝতেই পারছো, প্লাস্টার নিয়ে আমি না চলা হাঁটা করতে পারছি, এক জায়গাতেও 10 মিনিটের বেশি 15 মিনিট বসেই থাকতে পারছি না। সেই জায়গায় পড়া তো অনেকটা দূরের ব্যাপার। তাহলে তাও যতটা পারছি, ওই ঠিক জন্যই আছে, মানে সবার যতটা থেকে পারিস পিছিয়ে যাচ্ছি। চেষ্টা কর, হুম হুম। বাকিরা কর। হ্যাঁ, তুই যতটা পারিস চেষ্টা কর, অন্তত দেখে রাখার চেষ্টা কর। তো পরের ক্লাসের আগে পার্সেন্টেজ আর রেশিও সবাই শেষ করে আসিস, হাত জোর করে অনুরোধ করছি। না হলে কিন্তু আমি পরের ক্লাসে এগোবো না, কারণ ফালতু আচ্ছা করিয়ে দাদা। লাভ দাদা নেই। বলছি পরে কবে ক্লাস নেবে? পরের বৃহস্পতিবার, এই হচ্ছে তো পরের মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তার আগে দাদা বলছি কি, পার্সেন্টেজ আর রেশিও আমার কমপ্লিট চাই। আর ঠিক পরের আছে। বৃহস্পতিবার অ্যাডভান্সের ক্লাস নেব। বৃহস্পতিবার নিতে পারি, বা একটু দিনটা এদিক ওদিক হতে পারে। তো সেই দিন অ্যাডভান্সের ক্লাসের আগে অ্যাডভান্স আমি যতটা পড়াচ্ছি সেটা আমার রেডি হওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এইভাবে না দাদা। তোরা যদি এখন ভালোভাবে রেডি করতে করতে যাস, যেমন পার্সেন্টেজ অ্যারিথমেটিকটা যদি ভালোভাবে রেডি হয়ে যায়, অ্যারিথমেটিকের আর মোটামুটি 5টা চ্যাপ্টার যদি আমরা কমপ্লিট করে দিতে পারি না, তোরা মানে মক্স দিলেই বুঝতে পারবি তোরা অনেক কোশ্চেন পাচ্ছিস। তখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, প্রিভিয়াস ইয়ারের টাইপ ধরে ধরে কোশ্চেন প্র্যাকটিস করব। হয়তো টাইম হ্যাঁ অ্যান্ড হ্যাঁ, ওয়ার্কের 100খানা কোশ্চেন তোদেরকে করতে দিয়ে দিলাম, তোরা করলি, যে অঙ্কগুলো আটকালো বা আমি প্রথম থেকে সব করিয়ে দিলাম, যে আমি কিভাবে করতাম তোরা কিভাবে করছিস দেখে নে। তো আমার প্রথম টার্গেট হচ্ছে তাড়াতাড়ি সিলেবাসটাকে শেষ করা। তো সেই জন্য তোরা এখন ফাঁকি দিস না, এখন এদিক ওদিকের অঙ্ক, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা, ওইসবগুলো না করলে হবে। যাদের হয়ে গেছে তারা কর, কিন্তু যাদের হয়নি তারা খুব ভালোভাবে এই মানে যে বেসিকটা আছে বেসিকটাকে কর। বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ, পার্সেন্টেজের কি কোনো অঙ্ক কিছু করাবে নাকি, প্রিভিয়াস ইয়ার কিছু এখন? এর আবার সেই একই গল্প, বলছি তো করাবো, সব করাবো, কিন্তু দেখ পার্সেন্টেজ করানো হয়েছে, পার্সেন্টেজে যেগুলো করিয়েছি এগুলো প্রিভিয়াস ইয়ার টাইপেরই অঙ্ক, প্রিভিয়াস ইয়ারের এই সব অঙ্কই আছে। এ- এই জিনিসটাকে খুব ভালোভাবে কর, তারপরে করাবো। আগে আমরা সিলেবাসটা শেষ করার দিকে টার্গেট করি। সেজন্য আমি বলছি আচ্ছা দাদা, সিলেবাস ঠিক আছে। একদিকে এগোচ্ছে, আর যে জিনিসটা আমরা করেছি সেই জিনিসটা যেন না ভুলি, বারবার রিভিশন করে করে সেই জিনিসটাকে ঠিক জায়গায় রাখতে হবে। এবার তোর যদি মনে হয় যে প্রিভিয়াস ইয়ার করবো তো কর, আমি তো পিডিএফ পাঠিয়ে দিয়েছি, কর। যদি অঙ্ক আটকায় আমাকে পাঠা, আমি করে দেবো। কিন্তু আমি আলাদাভাবে এখন করাবো না প্রিভিয়াস ইয়ার, কারণ আমি যদি প্রিভিয়াস ইয়ার করার যাই তাহলে একটা ধর পার্সেন্টেজের ক্লাসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মোটামুটি 100টা কোশ্চেন হবে, 100টা কোশ্চেন করাতে আমার 1 মাস সময় লাগবে। তুই ভাব তাহলে তোদের সিলেবাস কবে শেষ করব। তোরা যদি নিজেরাও এখন প্রিভিয়াস ইয়ার না করিস কোনো অসুবিধা নেই, করব, সব করব, আগে সিলেবাসটাকে মোটামুটি আয়ত্তে নিয়ে আয়। এখন যদি এর ভিতরে প্রিভিয়াস ইয়ারে জোর দিস না, সিলেবাসটা অনেক ছড়িয়ে যাবে, তোদের মনে হবে এগুলোও করি ওগুলোও করি। তো আমি সবসময় বললে এটাই যে প্রিপারেশনটা সবসময় কি পড়বো না সেটা ডিপেন্ড করে, কি পড়বো তো অনেক কিছু পড়ার আছে সামনে। স্মার্ট ওয়েতে কনসাইজ ভাবে পড়তে হবে, তবেই চাকরি পাবি। আচ্ছা, বোঝা গেল? একদম। পরের কোশ্চেন হচ্ছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। এতক্ষণ গেল নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ অড ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, ধর তোকে কোনো একটা সংখ্যা দিয়ে দিল, সেই সংখ্যাটাকে উৎপাদকে ভাঙার পর এরকম পেলি, তাহলে এর নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর হয় এইগুলোর যোগফল। তো কোনো একটা সংখ্যাকে প্রথমে আমাদের এইরকম ভাবে ঘাতে প্রকাশ করতে হবে। কাদের ঘাতে?
প্রাইম ফ্যাক্টরের ঘাতে, এইটা প্রাইম ফ্যাক্টর, এটা প্রাইম ফ্যাক্টর, এটাও প্রাইম ফ্যাক্টর, মানে প্রাইম নাম্বারের ঘাতে। যেমন এখানে যেমন করছিলাম 2 3, তাহলে এখানে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর হবে 6 + 3 9। এখানে যদি আমরা এ বি সি এগুলো প্রাইম নাম্বার হয়, প্রথমে সংখ্যাটাকে প্রাইম নাম্বারের ঘাতে প্রকাশ করতে হবে, দিয়ে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর হবে এইগুলোর যোগফল। যেমন এখানে একটা সংখ্যা যেটাকে আমরা 13 স্কয়ার 7 টু দি পাওয়ার 5 15 টু দি পাওয়ার 8 এইরকম ভাবে প্রকাশ করলাম। এবার 15টা তো প্রাইম নাম্বার না, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, আবার এক ঘর ভাঙতে হবে। কিভাবে? 13 স্কয়ারটা 13 স্কয়ার থাকলো, 7 টু দি পাওয়ার 5টা 7 টু দি পাওয়ার 5 থাকলো, 15 টু দি পাওয়ার 8টাকে কি লিখলাম, 3 টু দি পাওয়ার 8 5 টু দি পাওয়ার 8। এবার দেখ এতে করলাম প্রাইম ফ্যাক্টরে করলাম। এবার যদি বলে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর এইটা এইটা আর এইটা, চারটের যোগফলটা হচ্ছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আর একটা জিনিস, যদি তোকে পরীক্ষায় দেয় যে √6 √6 √6 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত এর মান কত, ধরে নিবি এক্স সমান এটা, তাহলে এক্স স্কোয়ার সমান 6 √6 ডট 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 ইনফিনিটি এরকম হতে থাকবে। এবার ভালো করে দেখ, এই জিনিসটা মানেও তো এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম, তার মানে এটা মানেও এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান 6x, এই এক্স দিয়ে কেটে গেল, স্কোয়ারটা কেটে গেল, তার মানে এক্স সমান 6, তার মানে এর ভ্যালু কত হবে 6। তো যদি কোনো সংখ্যা এরকম থাকে 6 বা 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 ইনফিনিটি পর্যন্ত, তাহলে এর মান এইটাই হয় 5। যদি এটা a টু দি √a এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত থাকে, এর মান হবে a। কেন হয় বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। হ্যালো, হ্যাঁ বুঝেছি। বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ আর যদি এইটা a√a এইরকম করতে করতে n সংখ্যক পর্যন্ত থাকে, n সংখ্যক 3 4 5 যত বলুক n সংখ্যক পর্যন্ত থাকে, তাহলে এর মান হয় 2 টু দি পাওয়ার n - 1 বাই 2 টু দি পাওয়ার n। এটা কি এর a টু দি পাওয়ার, ঠিক আছে, এর পাওয়ারে হয় এটা। ওটাকে তোরা এক্স ধরে সে একইভাবে ক্যালকুলেশন করতে পারিস, বড় ক্যালকুলেশন কোনো দরকার নেই করার। যদি ইনফিনিটি পর্যন্ত থাকে এর ভ্যালু কত হয়, এ হয়। আর যদি এন টার্ম পর্যন্ত থাকে তাহলে এর ভ্যালু হয় a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n - 1 বাই 2 টু দি পাওয়ার n। এটা একদম মুখস্থ রাখতে হবে। যদি এন টার্ম পর্যন্ত হয় কোনো একটা সংখ্যা এরকম রুটের ভিতর যেতে থাকে, তাহলে এর মান হয় a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n - 1 বাই 2 টু দি পাওয়ার n। যেমন এখানে 8 7তম টার্ম পর্যন্ত আছে, তাহলে এর মান কত হবে, এখানে a কত, এখানে a ছিল, এখানে 8, তাহলে 8 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মানে কত 7 -1 বাই 2 টু দি পাওয়ার 7। তাহলে 8 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। 2 এর কিউব সমান 8, 2 টু দি পাওয়ার 4 সমান 16, 32 64 128। এটা 4 5 6 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 সমান 128। তাহলে 8 টু দি পাওয়ার 128 মাইনাস 1 মানে 127 বাই 128। বল বোঝা গেল? হ্যাঁ 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 বুঝেছি। ঠিক আছে তো? এখানে কিছু কিছু টাইপ দেওয়া আছে, যদি এই রকম টাইপের দেয়। আচ্ছা, একটা জিনিস জানিস তো যে শুধু রুট লেখা মানে এখানে 2 লেখা, মানে ভেতরে দুটো একই ধরনের জিনিস থাকলে একটা বেরোবো। যেমন এখানে যদি 4 লিখি, এর মান কত হবে 2 হবে, কারণ 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে যায়। যদি 9 লিখি, এটা মানে হচ্ছে √3 ইন্টু 3, মানে দুটো 3 থেকে একটা 3 বেরোয়। তো কিছু এখানে না লেখা মানে 2 থাকে, মানে এটাকে বলা হয় স্কোয়ার রুট, আর একটা হয় কিউব রুট। তো 27 দিলাম, এ মানে ভিতরে 3খানা একই জিনিস থাকলে একটা বেরোবে, তাহলে কিউব রুট অফ 27 মানে 3 ইন্টু 3 ইন্টু 3, মানে অ্যান্সার হবে 3।
তো এইরকম এইখানে জেড লেখা থাকে, এখানে যদি 4 থাকে মানে ভিতরে 4খানা একই রকম জিনিস থাকলে একটা বেরোবে, এইরকম ব্যাপার হয়। তো এখানে যদি এই রুটের ভেতরে এই খাঁজগুলো এক্স ওয়াই জেড, আচ্ছা এবার যদি বলে কিউব রুট অফ 27, এটা কিন্তু লেখা যায় 27 টু দি পাওয়ার 1/3, বা যদি বলে কিউব রুট অফ এ মানে এ টু দি পাওয়ার 1/3, যদি বলে স্কোয়ার রুট অফ এ মানে এ টু দি পাওয়ার 1/2, যদি বলে 5 রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/5, এগুলো জানিস তো? হ্যাঁ 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 তো দেখ, যদি এই রকম থাকে, আমি এই শুরু থেকে শুরু করছি, এটা মানে কি এ টু দি পাওয়ার এম, আর এক্সটা হচ্ছে রুটের ভেতরে আছে, তার মানে এটা মানে কি এ টু দি পাওয়ার এম বাই এক্স হলো। পরে টু দি পাওয়ারে এন আছে মানে এনটা উপরে গেল, আর রুটের এখানে ওয়াই আছে মানে নিচে ওয়াই আসলো। পরে আবার উপরে ও আছে মানে উপরে ও গেল, নিচে কে আসলো, জেড আসলো। তারপরে উপরে আবার পি আছে মানে উপরে পি গেল। বোঝা গেল কিভাবে ফর্মুলাটা আসছে? দাদা বুঝতে পারলাম না। মানে বাকি স্কোয়ারের গুলো উপরে মৌমিতা, থাকবে আর যেসব সামনে থাকবে সেসব নিচে চলে আসবে। তাই তো হয় না? স্কোয়ারের গুলো উপরে থাকছে আর ফ্রন্টের গুলো জাস্ট ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ এই যে যেমন দেখ, আমি যদি নিচেরটা ভাবি, এটা মানে লেখা আছে এক্স টু দি পাওয়ার এ, ধর এ টু দি পাওয়ার এম, এটা মানে এ টু দি পাওয়ার এম। দেখ যদি এরকম থাকতো মানে এ টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? যদি এ টু দি পাওয়ার কিউব আর 2 থাকতো মানে এ টু দি পাওয়ার 3/2। বোঝা গেল সৌরভ? দাদা একটা কে প্রবলেম বুঝতে হচ্ছে পারলো না, বুঝতে। সৌরভ না সৌমিক? আমি একটা প্রবলেম হচ্ছে দাদা। আচ্ছা আমি বলছি, দেখ এটা মানে লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ। হ্যাঁ পারি। তো এইটা মানে আমি যদি এবার লিখি 2 স্কোয়ার, তার মানে এটা লিখতে পারি 2 স্কোয়ার বাই 2 লিখতে পারি। হ্যাঁ পারি। তার মানে এটা কেটে গিয়ে 2 অ্যান্সার হচ্ছে। হ্যাঁ এবার যদি লিখতাম এ, এখানে কিছু নাই মানে 2 থাকে, এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ। হ্যাঁ যদি এর মাথায় এখানে এক্স দিয়ে দিই তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স বাই 2। হ্যাঁ যদি এখানে 2 না থাকে এখানে 3 থাকতো তাহলে কত হতো, এক্স বাই 3 হতো। হুম যদি এখানে 5 থাকতো তার মানে এ টু দি পাওয়ার 1/5। হুম আর এখানে যদি 6 থাকতো এ টু দি পাওয়ার 6/5। বোঝা গেল? হুম হ্যাঁ তার মানে এই স্কোয়ারের এই রুটের দিকটায় যে থাকে সে 1 বাই হয়ে নিচে আসে, তাই তো? হুম তাহলে এটা যদি এই রকম থাকে এটাকে লিখতে পারি না এ টু দি পাওয়ার এম বাই এক্স, হ্যাঁ লিখতে পারি তো? হ্যাঁ তার মানে এইটুকু আমার হয়ে গেল, এর বদলে হলো এ টু দি পাওয়ার এম বাই এক্স। হুম এখানে আবার বলছে এখানে এন আছে আর এর এতে হচ্ছে এন আছে, তার মানে এটা হয়ে গেল এ টু দি পাওয়ার এম এন বাই, সরি এখানে ওয়াই আছে, এক্স ওয়াই হলো। হুম তার মানে এইটুকু আমার বেরিয়ে গেল, যেটা পেলাম এ টু দি পাওয়ার এম এন বাই এক্স ওয়াই। এবার এ টু দি পাওয়ার এম এন বাই এক্স ওয়াই এর রুটের এখানে জেড আছে আর এখানে স্কয়ার এখানে ও আছে, আমি এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন বাই এক্স ওয়াই জেড। হুম তারপরে আবার এখানে একটা পি আছে, তার মানে এখানে আরেকটা পি অ্যাড হয়ে যাবে। বল এবার বুঝতে পারলে? ক্লিয়ার।
বল কার আর জল হয়নি, সব বুঝতে পেরেছিস তো? তো দাদা যখনই এরকম প্রাইম পরীক্ষা নাম্বার মানে কি মৌলিক সংখ্যা? হ্যাঁ হ্যাঁ, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। তো যখনই এরকম আসবে কোশ্চেন, যেমন শিখে নিলি সেইভাবে উড়িয়ে দিবি কোশ্চেনটাকে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস পরীক্ষায় খুব একটা আমি আসতে দেখিনি, তবুও শিখে নিস বা মনে রাখিস। সেটা হচ্ছে যদি পরীক্ষায় দেয় যে এরকম দেখ, আগে আসছিল গুণ, এবার আসছে যোগ। যদি এ প্লাস এ প্লাস এ এরকম কত ইনফিনিটি পর্যন্ত যোগ দেয়, তাহলে এর মান হয় +1 প্লাস √4a প্লাস 1/2। আর যদি এটা মাইনাস হতো, এর মান হতো শুধু এই +1টা -1 প্লাস √4a প্লাস 1/2, একই। বোঝা গেল? এটা হ্যাঁ, মুখস্থ বুঝেছি। করতে হবে এই দুটো। যদি প্লাসে দেয় তাহলে এই মানে 1 প্লাস √4a প্লাস 1/2, আর যদি মাইনাসে দিতে শুধু একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এবার ধর তোকে বললো যে বের করো এর মান কত। এটা প্লাসের সূত্র, মানে কি +1 প্লাস √4a প্লাস 1, মানে 4 দাদা 7 এখানে 28 রুটের 3টাই 29। 7 থাকবে দাদা? 3টে না, আরে ইনফিনিটি পর্যন্ত তো বসা না, তুই ও যত খুশি আচ্ছা বসা, ঠিক ও, আছে? আর তুই 3টে বসাচ্ছিস, আচ্ছা +1 ওকে। প্লাস √4a প্লাস 1, মানে 4 7 28 29/2। তাহলে এর ভ্যালু কত হবে? আমরা তো রুটের ভ্যালু জানি না। তাহলে দেখ, এই √29টা এর ভ্যালু আমরা কিভাবে পাবো? 29টা 25 আর 36-এর মাঝে। তাহলে যদি 25 হয় তাহলে এটা কত হবে? 1 প্লাস √25/2। আর যদি 36 হয় 1 প্লাস √36/2। 25 হলে এর মান হচ্ছে 6, 5 প্লাস 1 6/2 মানে 3। আর এটা যদি হয় 6 প্লাস 1 7/2 মানে 3.5। তার মানে এর ভ্যালুটা 3 থেকে 3.5-এর মাঝে হবে। বোঝা গেল? হ্যাঁ বল দাদা, বোঝা বোঝা গেল? গেছে, বোঝা গেছে দাদা। তাহলে এইখান থেকে আমি সেই রকম কোশ্চেন আসতে দেখিনি, কিন্তু মনে রাখিস বাই চান্স কোনো জায়গায় চলে আসলো, দুটো ফর্মুলা একটু এখানটা মনে রাখতে হবে যে 1 প্লাস আর √4a প্লাস 1/2, মাইনাস হলে শুধু 1টা মাইনাস হবে। আর ধরো এই এই কোশ্চেনটা এলো, এর অপশনে কি অ্যান্সার দেবে দাদা? তুমি যেটা দেখালে সেইভাবে, নাকি মিডিলের কোন একটা নাম্বার আমাকে তুলে দেবে ওই নাম্বার রেঞ্জের মধ্যে? না, হ্যাঁ, এর অপশনে তো ধর একটা 2.9 দিল, একটা 3.29 দিল, 3.65 আচ্ছা দিল, এইরকম দিল। তো এই রেঞ্জের ভিতরে একটা অপশন থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা আর বলছি পরীক্ষকও রেঞ্জের তো মধ্যে জানে যে একটা দেবে, তুই তাই? পরীক্ষক দেখ, যে পরীক্ষা নিচ্ছে, যে মানে যারা কোশ্চেন সেট করছে তারাও জানে যে পরীক্ষা হলে √29-এর মান মনে করে যেতে পারবে না ক্যালকুলেটর ছাড়া। তো ওরা সেই রকমই হ্যাঁ অ্যান্সার দেবে, তোকে ভাবতে হবে না সব নিয়ে। আচ্ছা, আর একটা আচ্ছা জিনিস, যদি এই অঙ্কটাই দেখ, এগুলো তো দিলাম আমি, প্লাস গুলো দিলাম কি যেগুলো মৌলিক সংখ্যা ছিল, কিন্তু এই জিনিসটাকে যদি এইরকম টাইপের দেয়, ঠিক আছে, যাকে এই সংখ্যাটাকে তুই দুখানা উৎপাদকে ভাঙতে পারবি যাদের ডিফারেন্স 1 হবে, যেমন এখানে কত 4 আর 3। যদি এখানে 15 দিত তাহলে কিন্তু হতো না, কারণ এদের দুখানা উৎপাদক 3 আর 5, ডিফারেন্স কত 2। তাহলে তোকে এমন উৎপাদকে ভাঙতে হবে, মানে এখানে যদি মানে এই যে ফর্মুলা, যে শর্ট ট্রিক্সটা বলছি, এটা তখনই এখানে কাজ করবে যদি এই সংখ্যাটাকে উৎপাদকে ভাঙা যায় যে উৎপাদকগুলোর ভিতরে ডিফারেন্স 1। যেমন এখানে 4 আর 3 হলো, তো যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে বড়টা হয়, যদি মাইনাস সাইন থাকে ছোটটা হয়। যদি এখানে দিত √20 মাইনাস √20 মাইনাস √20 মাইনাস ডট 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 ইনফিনিটি, তাহলে এর ভ্যালু কত হতো?
4। আর 5। 4 হতো। এই 5 না, 5 দেখ 20 কে উৎপাদকে ভাঙা যায়, যাদের ডিফারেন্স কত 4 আর 5, মানে এদের ডিফারেন্স কত 1, মানে আমার শর্ত মিলে গেছে। কিন্তু এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন থাকলে ছোটটা হয়, আর যদি প্লাস সাইন থাকতো তাহলে 5 হতো উত্তর। বোঝা গেল? হ্যাঁ এখানে দেখ 8 দিয়ে দিয়েছে, তো 8 কে তো আর আমি ওই ফর্মুলায় মানে এই উৎপাদকে ভাঙতে পারি যাদের ভিতরে ডিফারেন্স 1 হবে, তার মানে কি আমাদেরকে মাইনাস আসতে যেহেতু এই ফর্মুলায় গিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে? কোনো অসুবিধা? না দাদা। আচ্ছা, পরের অঙ্কটা, এইটা একটা ভালো অঙ্ক, পরীক্ষায় দিতে পারে। যখন এইরকম অঙ্ক দেবে যেগুলো তোর জানাশোনা, যে আমরা ফর্মুলা বা শর্টট্রিক শিখলাম তার ভেতরে না, তখন ভাব যে এই রুটটা আমি কিভাবে উঠাতে পারি। দেখ এক্স সমান রুট ওভার এটা আছে, মানে স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান 2 ইন্টু কিউব রুট অফ 4 ইন্টু রুট ওভার 2 ইন্টু কিউব রুট অফ 4 ইন্টু ডট 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 এরকম হলো। এবার 2 তো আসলো, কিন্তু আমি কিছু ফ্রুটফুল পাচ্ছি না, কারণ এই জিনিসটাই যদি আবার রিপিটেডে পাই তাহলে সেই জায়গায় এক্স বসিয়ে দিতে পারবো। সেই জিনিসটা দেখ এইখান থেকে রিপিটেশন পাচ্ছে, এই জায়গাটা থেকে, এই যে এইখান থেকে রিপিটেশন হচ্ছে, এইটা রিপিটেশন হচ্ছে, তার মানে এইটার জায়গায় আমি এক্স বসাতে পারি। তার মানে এটাকে আমি প্রথমে এরকম লিখতে পারতাম, রুট ওভার 2 ইন্টু কিউব রুট অফ 4x, তাহলে এক্স স্কোয়ার সমান হলো 2 কিউব রুট অফ 4x। এবার দেখ এই কিউব রুট তুলতে গেলে কিউব করতে হবে, তাহলে দুই দিকে যদি কিউব করি তাহলে এটা এক্স টু দি পাওয়ার 6 সমান 8 ইন্টু 4x, তাহলে এক্স দিয়ে 6x কাটলে এক্স টু দি পাওয়ার 5 সমান 32, তাহলে এক্স এর ভ্যালু হবে 2। বল বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা অসুবিধা আরেকবার নেই বলে তো? দাও, আর বলে দাও। দেখ তোকে যখন এইরকম অঙ্ক দিবে আর দেখছিস তো জানাশোনা কোনো ফর্মুলার ভিতরে পড়ছে না, তখন তোকে ভাবতে হবে যে এই ডান দিকের পোর্শনে আমি এক্স কে কোথায় দিতে পারি, মানে এক্স মানে ডান দিকের পোর্শনে কোথায় আমি এক্স লিখতে পারি। এই অঙ্কগুলোকে যখন ভালো করে দেখ, আমি কি করছিলাম, এটা সমান এক্স ধরে নিচ্ছিলাম, এক্স স্কোয়ার সমান এ রুট ওভার এ রুট ওভার এ এরকম করে চলতে থাকলো। এই জিনিসটা মানে আমি আবার এক্স বসিয়ে দিচ্ছিলাম, তাহলে এক্স স্কোয়ার সমান এক্স, একটা এক্স কেটে গেল, এক্স সমান এ, মানে যেটা এক্স ধরছিলাম তার ভ্যালু এই, মানে যে ভ্যালুটা ছিল সেটাই। এটা তো ছিল, বুঝতে পেরেছিস? আগেরটা বুঝতে পেরেছিস তো? আগেরটাই তো কই ক্লিয়ার। সৌরভ নাকি বললো? হ্যাঁ আগেরটা হ্যাঁ ক্লিয়ার। এবার দেখ, এবার আমাকে যখন এই অঙ্ক দেবে আমাকে দেখতে হবে ডান দিকে কোথায় আমি এক্স দিয়ে রিপ্লেস করতে পারি, মানে ডান দিকে কোথায় এই প্যাটার্নটা ফলো করছে। দেখ ডান দিকে এই জায়গাটা থেকে আবার এই মানে এই টোটাল প্যাটার্নটা ফলো হচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ এই জায়গাটা দেখ ওই প্যাটার্নটা আবার ফলো হতে লেগেছে, তার মানে এই জায়গাটায় আমি এক্স লিখতে পারি, হ্যাঁ তাহলে এক্স সমান স্কোয়ার রুট অফ 2 ইন্টু কিউব রুট অফ 4x। তাহলে এই স্কোয়ার রুটটা তুলতে গেলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। এবার এখানে একটা কিউব রুট আছে, এই কিউব রুট তুলতে গেলে কি করতে হবে, কিউব করতে হবে দুই দিকে, হ্যাঁ তাহলে এটা এক্স টু দি পাওয়ার 6 সমান 8 ইন্টু 4x, এক্স যদি এক্স টু দি পাওয়ার 5 সমান 32, তাহলে এক্স সমান 2। বল এবার কি বুঝতে পারলি না? হ্যাঁ বুঝতে পেরেছি, ক্লিয়ার।
এবার আমাদের আর একটা ধরনের অঙ্ক, বলছে এই ইকুয়েশনটার কে ফ্যাক্টর, বলছে এর ফ্যাক্টর এদের ভিতরে কারা। আচ্ছা আমাকে বল, যেমন এটা একটা সূত্র, তো এটা কার সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, হ্যাঁ ঠিক আছে। এই সূত্রটাই এই জিনিসটার একটা ফ্যাক্টর কে, এ প্লাস বি, বোঝা গেল? হ্যাঁ দেখ বুঝতে পারলি তো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এবার এ প্লাস বি একটা ফ্যাক্টর মানে এই এ প্লাস বি দিয়ে এই টোটালটাকে ভাগ করা যায়, বা এ প্লাস বিটা এই টোটালটার ভিতরে গুণ আকারে আছে, এই তো। তো আমি যদি এখন এই ফ্যাক্টরটাকে জিরো করে দিই, মানে এই ফ্যাক্টরটার ভ্যালু জিরো বসাই, তাহলে টোটাল জিনিসটা জিরো হয়ে যাবে না? হ্যাঁ হবে তো? বুঝতে পারলি? তাহলে কোনো একটা এইরকম যে একটা যদি থাকে, তার যদি একটা উৎপাদক আমরা দেখি বা ফ্যাক্টর দেখি, সেই ফ্যাক্টরটা সমান যদি জিরো বসাই, টোটাল ইকুয়েশনটাই জিরো হয়ে যাবে। এবার ধর আমি ধরে নিলাম এর একটা ফ্যাক্টর এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান যদি জিরো এই ইকুয়েশনে পুট করি, ইকুয়েশনটা জিরো হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছিস কি বলছি? ভালো করে বোঝ, বল, না বুঝতে পারলে বল বল। কই কেউ বল। আর একবার রিপিট করো দাদাটা। আচ্ছা দেখ, আমাকে এই ইকুয়েশনটার ফ্যাক্টর বের করতে হবে, যে কে কে ফ্যাক্টর, এ না দুজনেই ফ্যাক্টর, সেটা আমাকে দেখতে হবে। এবার আমি বলছি একটা উদাহরণ, সিম্পল, এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা আমি লিখলাম লাইন। এর একটা ফ্যাক্টর তো এইটা, ঠিক আছে। হ্যাঁ দাদা। হ্যাঁ এবার এই ফ্যাক্টরটা সমান যদি আমি জিরো বসাই, যদি আমি লিখি যে এ প্লাস বি সমান জিরো, তাহলে টোটালটা জিরো হয়ে যাবে না? হ্যাঁ, টোটালটা জিরো, কারণ মাল্টিপ্লাই অবস্থায় আছে তাই। হ্যাঁ, তো যদি কোনো একটা ইকুয়েশনের একটা ফ্যাক্টর হয়, সেই ফ্যাক্টরটাকে যদি জিরো করি, ইকুয়েশনটা টোটালটাই জিরো হয়ে যাবে। হ্যাঁ, টোটালটাই জিরো হয়ে যাবে। এটা জিরো করাও যায়, এ সমান মাইনাস বি লেখাও তাই। তার মানে এই ইকুয়েশনে যদি আমি এ সমান মাইনাস বি পুট করি, ইকুয়েশনটা জিরো হয়ে যাবে। একদম তাই দাদা। সেটা কিভাবে তুই চেক করবি? এটা মানে কি, এ কিউব প্লাস বি কিউব, তো তুই হুম, এর জায়গায় মাইনাস বি পুট কর, তাহলে মাইনাস বি এর কিউব প্লাস বি কিউব, কেটে মাইনাস যাবে। বি কিউব প্লাস বি কিউব, কেটে গিয়ে জিরো হলো। আমি এটা জিরো। বোঝাতে চাইলাম এটাই, যদি কোনো একটা ইকুয়েশনের, এই ইকুয়েশনটার উৎপাদক ছিল দুটো, একটা এ প্লাস বি আর একটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ইকুয়েশনে যদি একটা উৎপাদককে জিরো পুট করি, মানে এ প্লাস বি সমান জিরো বা এ সমান মাইনাস বি পুট করি, টোটাল ইকুয়েশনটাই জিরো হয়ে যাবে। এইটাই আমি বোঝাতে যাচ্ছি, বোঝা গেল? হ্যাঁ দাদা, ওটা বোঝা গেছে। এবার আমাকে যে ইকুয়েশনটা দিয়েছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 29 মাইনাস এক্স টু দি পাওয়ার 26 মাইনাস এক্স টু দি পাওয়ার 23 প্লাস 1। এবার বলছে তুমি চেক করো যে এর উৎপাদককে এক্স মাইনাস ওয়ান না এক্স প্লাস ওয়ান না দুজনেই এর উৎপাদক। ধরে নিলাম প্রথমে যে এক্স মাইনাস ওয়ানটা এর উৎপাদক, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান আমি জিরো করে দিই, যে এইটা সমান জিরো আমি ইকুয়েশনে বসাবো। এটা হ্যাঁ জিরো বসানো যা, এক্স সমান ওয়ান বসানো তাই।
তাই একদম তাহলে ঠিক। এক্স সমান 1 বসে যদি এই ইকুয়েশনটা 0 হয়ে যায়, তার মানে এটা এর উৎপাদক ছিল। বোঝা হ্যাঁ গেল? হ্যাঁ দাদা। তো এখানে বসা 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1, দেখ 0 হয়ে যাবে, তার মানে এক্স মাইনাস 1টা এর উৎপাদক। এবার আমাকে বললো হ্যাঁ এক্স প্লাস 1 সমান তুমি বের করো উৎপাদক কিনা। তাহলে এক্স প্লাস 1 সমান 0 বসাবো, বা এক্স সমান মাইনাস 1 বসাবো, বসিয়ে দেখবো এটা 0 হচ্ছে কিনা, দেখবো 0 হয়ে যাচ্ছে, তার মানে এর উৎপাদক এটাও। তার মানে দুটোই এর হ্যাঁ উৎপাদক। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা হ্যাঁ দাদা বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেল টোটাল তো? ক্লিয়ার এবার। হ্যাঁ দাদা একদম এবার টোটাল ধর ক্লিয়ার। ইকুয়েশনটা ধর আমার এরকম থাকলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 6, হুম ঠিক আছে? হ্যাঁ তো এই প্রথমটাকে আমি এইভাবে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এইটাকে তো আর লিখতে পারি না, এটাকে এইভাবেই লিখতে হবে। তো আমি যদি হ্যাঁ দাদা। এই উৎপাদকটাকে 0 করি, তাহলে টোটাল ইকুয়েশনটা 0 হবে না, না, টোটাল ইকুয়েশন এই 0 হবে একটা না, কারণ প্লাস কনস্ট্যান্ট 6 টার্ম আছে। থেকে যাবে। একদম তাই। কারণ এ প্লাস বি তো টোটাল ইকুয়েশনের উৎপাদক না, এ প্লাস বি এইটুকুর উৎপাদক ছিল। যখন আমি প্লাস 6 করেছি, এর আর উৎপাদক কিন্তু এ প্লাস বি নেই। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, তাহলে আমার কোনো রিমাইন্ডার থাকবে না, তাই না? আর যদি হ্যাঁ দাদা। উৎপাদক ভাগশেষ থেকে যাবে, যেমন এখানে এটা থাকলো। কোথায় ভাগশেষ থাকবে? ক্লিয়ার? এই যেমন এখানে একটা 6 কনস্ট্যান্ট টার্ম ছিল, ও এক্সট্রা, সেটা থেকে আচ্ছা গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কনস্ট্যান্ট টার্মটা থেকে গেল। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে রিমাইন্ডার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ধর আমাকে বললো যে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4, ঠিক আছে? বললো যে এর একে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? তার মানে এর একটা ফ্যাক্টর এক্স মাইনাস 2, বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ যদি এটা এর ফ্যাক্টর হয়, তার মানে এটা সমান 0 বসালে এই টোটালটা 0 হয়ে যাবে। হ্যাঁ এটা সমান 0 বসানো যা, এক্স সমান 2 বসানো তা, এখানে তুই বসা, হ্যাঁ তাহলে 4 প্লাস 2k প্লাস 4, তাহলে এটা সমান 0 হওয়ার কথা অফিসিয়ালি। তাহলে কে সমান হ্যাঁ দেখ -4 হলো, তার মানে কে এর ভ্যালু কত হবে? -4 হবে। তো যদি এইটা এর ফ্যাক্টর হয়, তার মানে এটা সমান 0 বসাবো, বা এক্স সমান 2 বসাবো, এক্স সমান 2 বসালে এইটাকে 0 হতে হবে। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম, কে সমান -4 হবে। বোঝা গেল? হুম দেখ, হুম এবার হুম না হুম। বুঝতে পারলে বল। বাকি সদস্যরা কি বলছে? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। আর বুলটি, যারা যারা আছে সব? হ্যাঁ দাদা, মেন কথা হচ্ছে তুমি যেগুলো আগের অ্যাপ্লিকেশন গুলো দেখালে, তার তুলনায় কিন্তু হুম, ম্যাথটা ইজি ছিল। ম্যাথটা ইজি ছিল, তো কিন্তু আমি তুমি বোঝাতে চাচ্ছি যে কি কেন হয়, শুধু মুখস্থ না। জিনিসটা যদি কেন আচ্ছা হয় তুই ভেবে রাখিস, তাহলে হুম তোর আর জীবনে ভুলবি না। ও আচ্ছা আচ্ছা, ওকে 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 দাদা। ঠিক দাদা আছে, আমি আরো যখন বলছি এই করাবো তুই আরো ভালো বুঝতে পারবি। বল। দাদা বলছি এই অঙ্কগুলো মানে ওই ফ্যাক্টর গুলো দেয়া থাকবে, তাই তো? আমাদের শুধু ওটা জিরো করে চেক করে দেখতে হবে, কারণ এই মানে আমি একটা ফ্যাক্টর গুলো জিনিস বলছি, এমনিতে তো যদি বার করা যায়। এইটা দেখ, এখানে যেমন বলছে যে এইটা আর এইটা এই ইকুয়েশনটার ফ্যাক্টর, তার মানে এক্স প্লাস 1 সমান যদি 0 বসাই, এটার মান 0 দেবে। আবার এক্স মাইনাস 1টাও ফ্যাক্টর, মানে এটা সমান 0 বসালেও এটা 0 দেবে। তাহলে এক্স প্লাস 1 সমান যদি 0 বসাই, এটা মানেই হচ্ছে এক্স সমান -1 বসানো। তাহলে এক্স সমান -1 বসালে এই তুই বসা, তাহলে তুই পাবি, দেখবি এ প্লাস বি সমান -8। আর তুই যদি এইটাকে 0 বসাস, তাহলে এক্স সমান 1 হবে, তুই বসালে পাবি -b প্লাস 1 সমান 2। এবার তখন তোকে অঙ্ক বলছে এই দুটো ইকুয়েশন থেকে তুই এ আর বি এর ভ্যালু বের কর। বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ দাদা, মানে এ আর কোনো বি এর একটা ভ্যালু চেয়ে নেবে ইকুয়েশনের, আমাদের কাছ থেকে।
হ্যাঁ মানে তোকে অঙ্ক, এবার দেখ অঙ্ক তো বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস চাইতে পারে। হ্যাঁ আমি এটাই বলতে হ্যাঁ চাচ্ছি, যখন তোকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশনে যদি কেউ ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটাকে যদি জিরো করি ইকুয়েশনটাও জিরো হবে। এই ফান্ডাটার উপর সব অঙ্কগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা 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 ঠিক ওকে আছে, যেমন এই অঙ্কটাই তোকে বলছে দুখানা আননোন ফ্যাক্টর এ বি এর মান বের কর। তাহলে দুখানা যদি আননোন ফ্যাক্টরের মান বের করতে হয়, আমার দুখানা ইকুয়েশন লাগবে। সেই ইকুয়েশন গুলোর জন্য তোকে প্রথম অপশন দিচ্ছে যে এইটা একটা ফ্যাক্টর, তাহলে এক্স প্লাস ওয়ান যদি এর ফ্যাক্টর হয় এক্স সমান কত হবে, -1 হবে। তাহলে এই -1টা যদি আমি এখানে বসাই, দেখ এক্স গুলো সব সরে যাবে, এ আর বি পড়ে থাকবে, দিয়ে এই ইকুয়েশনটা পাবো। পরে বলছে এক্স মাইনাস ওয়ানটাও এর ফ্যাক্টর, তার মানে এক্স সমান 1, তাহলে এক্স সমান 1 বসালেও এটা 0 হবে। তখন দেখবি এ প্লাস বি এর ভ্যালু পাবো -8। এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করি এ এ কেটে যাবে, বি এর ভ্যালু পেয়ে যাব। বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ দাদা বোঝা গেছে। তখন কে বললি, বুলটি না কে বললি? কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা, এবার দেখ এই অঙ্কটাকে, একই কনসেপ্টের অঙ্ক একটু আলাদা। বলছে যে এক্স স্কোয়ার -7x + 15 একে ভাগ করতে হবে x-3 দিয়ে, দিয়ে তোকে রিমাইন্ডার বের করতে হবে, তাই না? তো যদি আমি ভাগ করি, এটাকে এইভাবে যখন ভাগ করব, ধর 67কে 9 দিয়ে ভাগ করছিস, তার মানে 7 9 63 হলো, দিয়ে 4 রিমাইন্ডার থাকলো। তার মানে 67টা কি 9 এর একটা গুণিতক, সেটা 7 + 4, বোঝা গেল? বা 9 9x + 4, এরকম x এর ভ্যালু এখানটা 7, বোঝা গেল তো? তার হ্যাঁ মানে দাদা যেটা দিয়ে ভাগ করছি তার একটা গুণিতক হয়, তার সাথে একটা অবশিষ্ট থাকে। তাহলে আমি যেটা দিয়ে ভাগ করছি এইটাকে যদি 0 করে দিই, 9 এর ভ্যালুটা 0 করে দিতাম, এই টোটাল এই টার্মটুকু 0 হয়ে যেত, কে পড়ে থাকতো, হুম শুধু অবশিষ্ট পড়ে থাকতো। অবশিষ্ট পদার্থ। এখানেও যখন উপরটাকে ভাগ করব, তখন x-3 এর কিছু একটা মাল্টিপুল এখানটায় হবে, প্লাস একটা রিমাইন্ডার থাকবে, তাই তো? বুঝতে পারছিস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ একদম একদম দাদা। হ্যাঁ -3 দিয়ে যখন এই ইকুয়েশনটাকে ভাগ করব, x-3 এর এক জানি না, এখানে কত হলো, 9 এর একটা মাল্টিপুল, তার সাথে একটা অবশিষ্ট থাকলো। 67কে যখন 9 দিয়ে ভাগ করলাম, তখন 9 এর একটা মাল্টিপুল হলো, 9 এর একটা মাল্টিপুল হলো, তার সাথে একটা অবশিষ্ট থাকলো। তো একই রকম ভাবে, হ্যালো, হ্যাঁ বলো। একই রকম ভাবে যখন x-3 দিয়ে এটাকে ভাগ করব, তখন এই যে x² - 7x + 15, এটা সমান কি হবে, x-3 এর একটা মাল্টিপুল হবে, কিছু একটা মাল্টিপুল হবে, প্লাস একটা প্লাস অবশিষ্ট রিমাইন্ডার। থাকবে, সব অবশিষ্ট থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা দেখা যাবে। তো যদি আমি যেটা দিয়ে ভাগ করছি এই মালটাকে 0 করে দিই, তাহলে এই টোটাল জায়গাটুকু 0 হয়ে যাবে। তাহলে কে পড়ে থাকবে, শুধু রিমাইন্ডার পড়ে থাকবে। তো যখন আমাকে বলছে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বের করতে হবে, তাহলে কি করব, যেটা দিয়ে ভাগ করছে সেটাকে 0 লিখি, এটা সমান 0। তার মানে তাহলে x সমান 3 যদি আমি এই উপরে বসিয়ে দিই, যেটুকু পড়ে থাকবে সেটুকুই আমার রিমাইন্ডার। বসিয়ে দে, দেখ 3 পড়ে থাকবে। বল, বুঝতে পারলি? কারোর কোনো অসুবিধা হলে বল।
হ্যাঁ দাদা ঠিক আছে, বুঝে গেছি। প্রবলেম নেই তো? না, না প্রবলেম নেই। বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। দেখ, অসুবিধা থাকলে এবার বল, আমি বলবো। হ্যালো, বলো দাদা। বাকিদের কোনো প্রবলেম নেই তো? বল একটু। বাকিরা স্লিপ মোডে চলে গেছে। তাই তো দেখছি। কিরে, সব ঘুমাচ্ছিস নাকি রে? হ্যান্ড রাইজ, সৌরভ হ্যান্ড রাইজ করেছে তো মনে দেখ, হচ্ছে। পরেরটা যেমন বলছে যে এক্স টু দি পাওয়ার 11 প্লাস 1 কে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করে কত রিমাইন্ডার, তার মানে এক্স প্লাস 1 সমান কত করব? 0 করব, মানে এক্স সমান -1 করব, যেটা হবে সেটা রিমাইন্ডার। এই আমার আর কিছু বোঝানোর নেই, তোরা সব নিজেরাই বুঝে গেছিস। ঠিক আছে, হ্যাঁ একদম। 70 পর্যন্ত নিজেরা করবি। এবার ছুটি। 71-এর অঙ্কটা দেখ। এই অঙ্কটা খুব দেয় পরীক্ষায়। তোকে এর ভ্যালু দিয়ে দেবে, ধর a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এর ভ্যালু সমান 8। আর তোকে আরেকটা ভ্যালু দেবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, বা a স্কোয়ার প্লাস এরকম a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4। এবার একটা জিনিস মনে রাখবি যে এটা একটা ফর্মুলা, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা সমান a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা একটা ফর্মুলা। এই যে ফর্মুলাটা আমি এখানটায় লিখে রেখেছি। এবার এখানে এর ভ্যালু দেওয়া আছে 8, এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত? 8/4 মানে 2। আবার আমরা জানি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান, বইয়েও দেওয়া আছে 4। তোকে ধর বের করতে বলেছে ab এর ভ্যালু। তুই যদি দুটো ইকুয়েশন যোগ করে দিস তাহলে ab কেটে যাবে, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 6, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে 3। এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে বসিয়ে দিলে ab এর ভ্যালু পেয়ে যাবি, বা এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটাকে মাইনাস করলে ab এর ভ্যালু পেয়ে যেতিস, যেভাবে খুশি বের করবি। কিন্তু এখানে মেন জিনিস হচ্ছে এই ফর্মুলাটাকে মনে রাখা। মনে না রেখে তোরা এই ফর্মুলাটাকে বানাতেও পারিস, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4 মাইনাস ab, এখান থেকে স্কোয়ার করলে ফর্মুলাটা চলে আসবে, মানে এর মানগুলো চলে আসবে। কিন্তু আমি বলি অত ঝামেলার দরকার নেই, অত কিছু করা পরীক্ষার হলে সময় নষ্ট করা। ফর্মুলাটা মনে রাখবি, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এই অঙ্কগুলোতে এর ভ্যালু দেওয়া থাকবে, আর এদের ভিতরে একজনের ভ্যালু দেওয়া থাকবে, তোকে আর একজনের ভ্যালুটা বের করতে হবে, দিয়ে তাদের যোগ বিয়োগ করলেই যা চাইছে তাই বেরিয়ে যাবে। বল 71-এ কোনো অসুবিধা থাকলে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো? 72-এর অঙ্কটা সহজ অঙ্ক। তোকে ধর বললো এর ভ্যালু দিয়ে, এটা দিয়ে দিল এক্স স্কোয়ার প্লাস 2 সমান 2x, তোকে বের করতে বললো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কত হবে বের করো। শোনা যাচ্ছে? এবার এটাকে কিভাবে বের করবি? দেখ, এইটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2 সমান 2x,
আমি দুই দিকে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দিলে কত হবে? x⁴ প্লাস 4x² প্লাস 4 সমান 4x²। এটা কেটে গেল। তাহলে x⁴ সমান হলো -1, সরি -4। x⁴ সমান -4। কার বুঝতে অসুবিধা আছে বল? বুঝতে পেরেছি। অসুবিধা নেই তো? না না, এবার x⁴ সমান আমরা পেলাম -1। তাহলে আমাকে যেটা বের করতে দিছিল সেখানে x⁴ এর মান বসাই। এটা কত? -4 -x³ প্লাস x² প্লাস 2। তার মানে -x³ প্লাস x² মাইনাস 2। এখান থেকে -x² কমন নিলে হয়ে যাবে x - 1 মাইনাস 2। এবার আমি x - 1 এর ভ্যালু বের করব। কোথা থেকে বের করব? এখান থেকে। x² সমান লিখতে পারি 2x - 2। তাহলে x² সমান 2 ইন্টু x - 1। তাহলে x - 1 সমান x²/2। ভয় পাস না, অন্যভাবে করাবো, আমি জাস্ট বেসিকটা বোঝাচ্ছি। -x² x - 1 সমান হচ্ছে x²/2 মাইনাস 2। এটা হলো -x⁴/2 মাইনাস 2। x⁴ সমান কত পেয়েছিলাম? -4। আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে +4/2 মাইনাস 2 মানে কত? 0। এটা হচ্ছে বড় মানে ব্রড ভাবে করলে এইভাবে করা। এভাবে হয়তো আমিও পরীক্ষা হলে নামাতে পারবো না, কোনো না কোনো স্টেপে ভুল করে বসে থাকবো। এই অঙ্কগুলো কিন্তু কঠিন অঙ্কর দিকে পড়ে। হ্যাঁ, তো এই ধরনের অঙ্ক আসলে, মানে এইরকম কয়েকটা টাইপের অঙ্ক আসলে তুই এরকম করবি। x² - 2x প্লাস 2 সমান 0, যেটা দেওয়া ছিল। এবার একে একে x গুণ করতে করতে যাব। কত দূর যাব? যতক্ষণ না ম্যাক্সিমাম পাওয়ারটা পৌঁছবো। কিভাবে গুণ করব? x³ - 2x² প্লাস 2x সমান 0। x শুধু হ্যালো, কথাটা কেটে গেল। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু কেটে গেল মাঝখানটায়। হ্যালো, বলো দাদা। এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার দেখ, আমার গুণ করতে করতে যাব আর নিচে নিচে লিখতে লিখতে যাব যতক্ষণ না পর্যন্ত এই ম্যাক্সিমাম, যখন ম্যাক্সিমাম দেবো। যদি যোগ করি দেখ, এই -2x² এটা কেটে যাবে। এবার কে পড়ে থাকলো দেখ, x⁴ - 2x স্কয়ার দাদা দাদা প্লাস কথা 2 কাটছে, কিছু শোনা যাচ্ছে না। 0। হ্যাঁ দাদা কথা কেটে যাচ্ছে। বলছি যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নেব। x² প্লাস 2 সমান 2x, x² মাইনাস 2x প্লাস 2 সমান 0। এইটাকে x দিয়ে গুণ করতে করতে যাব। x³ - 2x² প্লাস 2x সমান 0, x⁴ - 2x³ প্লাস 2x² সমান 0। কত দূর যাব? যে অ্যান্সারে ম্যাক্সিমাম ঘাত চেয়েছে বা ম্যাক্সিমাম পাওয়ার চেয়েছে তত দূর পর্যন্ত। দেখ x⁴ চলে আসলাম, স্টপ করে দিলাম। এবার যোগ করে দে এই তিনটে ইকুয়েশন
যোগ করে দেয়, যোগ করে দিলে এই দিক যখন যোগ করব, এই যে -2x² + 2x² কাটবে, -2x + 2x কাটবে, তাহলে এখন আমার হলো x⁴ -2x³ + x³ মানে -x³ + x² + 2, এটা সমান ডান দিকে 0 আসলো। এটাই তোমার চেয়েছে পরীক্ষায় কোশ্চেনে, যে এটা সমান কত হবে। বোঝা গেল? হ্যাঁ 73-এর অঙ্কটা 73, 74 তোদের হোমওয়ার্ক, তোরা করবি। তারপর আমি করাবো 75 থেকে। ঠিক আছে? ওকে দাদা, তাহলে আজকে এখানে রাখছি। ওকে দাদা। হ্যাঁ ঠিক আছে। করে নিস, হ্যাঁ 75 পর্যন্ত চেষ্টা করিস, যদি অসুবিধা হয় আমি আবার করাবো। বেশ। রাখলাম দাদা তাহলে সব। তোমার নাম্বারটা দাও না দাদা। দাঁড়া, এই হচ্ছে আমি অনিরুদ্ধকে বলেছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দিতে, তো তৈরি করে দেবে। হ্যাঁ, তখন নাম্বার এমনি পেয়ে তুমি যাবে। দাও, তুমি দাও, আমি 5 মিনিটে করে দিচ্ছি। কি ওই ও করবে বলেছে, ও করে নেবে, সে আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেটা কোনো ব্যাপার না। বাস, ঠিক আছে। আচ্ছা স্যার, বেশ। কি 62 91? 84 99 স্ক্রিনশট 44। নিলাম। আচ্ছা বেশ, স্ক্রিনশট যা নিয়ে নিয়েছি। খুশি শর্ট নিয়ে নে, কোনো অসুবিধা নেই। বেশ দাদা, দারুণ হয়েছে আচ্ছা, ক্লাস। ঠিক আছে। সবাই থাকবি তাহলে ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোদেরও ভালো লাগবে। আর চেষ্টা কর তাড়াতাড়ি সিলেবাস শেষ করে ফেলার, তারপরে নিজেরা দারুণ করে প্র্যাকটিস করবি, দারুণ প্রিপারেশন হয়ে যাবে। ঠিক হ্যাঁ আছে, রাখলাম তাহলে আজকের ক্লাস। হ্যাঁ দাদা, গুড নাইট দাদা।